শোনা যাচ্ছে ঠিকঠাক করে? দেখো। তারপর সেই পার্টে শুরু করি। দেখো টাইম যেহেতু হয়ে গেছে, আমি ওয়েট করবো না। তো সেই পার্টে আমরা শুরু জয়েন করে নাও। হ্যাঁ স্যার, ঠিক আছে। শোনা যাচ্ছে? দেখো কানেকশনটা ঠিক করো, নাহলে কি করে হবে? কি হলো? হ্যাঁ স্যার, ঠিক আছে একদম। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ, হ্যাঁ। একদম। সাউন্ডটা বাড়িয়ে নাও, তাহলে তোমার সেই সব সুবিধা হবে। ঠিক আছে। তুমি কি বাড়িতে নাকি অন্য জায়গায়? বাড়িতে স্যার। বাড়িতেই আছো? ওকে, ঠিক আছে। হ্যাঁ চলো হ্যাঁ। তাহলে শুরু করা যাক। দেখুন, তোমার সেই হিসাবে। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন শরীর কেমন আছে বলো? হ্যাঁ স্যার, একটু ভালো আছি। একটু ভালো, মানে কি ঠান্ডা লেগেছে নাকি জ্বর হয়েছে? কি সমস্যা? প্রচন্ড জ্বর হয়েছিল কালকে। জ্বর মানে বৃষ্টিতে ভিজেছো নাকি? না বৃষ্টিও তো নেই এখন। না, মেঝেতে কি করে হলো? ঘুমিয়েছিলাম ওই জন্য। হ্যাঁ? মেঝেতে ঘুমিয়েছিলাম ওই জন্য। কি অবস্থা? বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে নাকি যে খাটে শোয়া যাবে না, মেঝেতে শুতে হচ্ছে, এরকম অবস্থা? তো মারাত্মক সিচুয়েশন। না না। খাট থেকে নামিয়ে দিচ্ছে। কি অবস্থা? মেঝেতে শুতে হচ্ছে, খাট টাকা করতে হচ্ছে। ঠিক আছে, ওরকম করো না। তাহলে সমস্যা, শরীর খারাপ হয়ে গেলে তো প্রবলেম না? যখন হ্যাঁ ঠান্ডা লেগে স্যার। যাবে তো তখন সমস্যা হয়ে যাবে। তারপরে পুজো আসছে সামনে, তাই না? পুজো কবে? কালী পুজো কবে বলো? জানি না স্যার, আমি কোনো কিছুরই খবর রাখি না। কেন? খালি বর্ডার? ওখান থেকেও আসবে, কালচারের সাথে রিলেটেড, তাই হ্যাঁ না? স্যার, জানি। তত আসতে হবে তো সেই হিসাবে। আচ্ছা, বোধহয় ২২ কবে ২৭ তারিখ হয় নাকি? আমারও ঠিক খেয়াল নেই। আমি তোমাকে জিজ্ঞেস করছি, আমি নিজেই জানি না। আমি তোমাকে জিজ্ঞেস করছি। তো আর কি করা যাবে? চলে এসছে, আজকে হচ্ছে ১৬ তারিখ। তো আজকে সারাদিন আমি বাইরে ছিলাম বেসিক্যালি বলতে গেলে। আ সিনিয়র মিট-আপে। দেখেছো, ওদের সাথে দেখা-টেখা করতেই টাইম চলে গেছে। একটু আগে বাড়ি এলাম। হ্যাঁ, ওকে। আ দেখেছি স্যার। বলো। হ্যাঁ দেখলাম স্যার, আপনার মিট আপ সেশন হ্যাঁ, দেখলাম। হ্যাঁ। ওই তো মিট-আপে গেছিলাম আমি। ওদের একেক সময় একেকজনের ক্লাস, তো তারপরেও কয়েকজনের সাথে দেখা হয়েছে। আর সবার সাথে দেখাই হয়নি। একেকজন শুধু দূরে থেকে আসছে, বুঝতে পারছে না। তো দেখো, তোমাকে একটা কথা মানে, ঠিক আছে, তুমি যেহেতু ও আ এ একজনের সাথে, ঠিক আছে, ও বাংলাতেই চান্স পেয়েছে, বুঝতে পারলে? সিইউতে। তো মানে মানে আমি মানে হাসিও লাগছিল, আবার খারাপও লাগছিল। মানে আমি সবাইকে খাওয়াচ্ছি, বুঝতে পারলে? তো ও খেলো না। বুঝতে পারছো? মানে আমি ভাবলাম যে অচেনা না কি ভাবলাম আমি বুঝলাম না, যে ধরো আমি কিছু খাওয়াই যদি, মানে কিছু হয়ে যাবে কিনা, তো সেই জন্য সেরকম একটা লাগলো। এত বাচ্চাদের মতো অবস্থা, মানে আর কি বলবো? তা বুঝতেই পারছিলাম যে ওটাই থাকার আর কোনো কারণ নেই। ঠিক আছে? তো আর কি বলবো? সে পোস্ট গ্র্যাজুয়েশন এ চান্স পেয়েছে বুঝলে সিইউতে। তো পরে বুঝতে পারলাম যে ওটাই কারণ হবে। কিন্তু এতদিন ধরে ক্লাস করালাম, তো তারপরেও যে কি হলো আমি বুঝতে পারলাম না। ওর জন্য খেলো না, বাকি যারা ছিল খেলো। বলছে যে, "স্যার আমার বিভিন্ন ধরনের সমস্যা, এই কি অ্যাস্ট্রোলজিক্যাল আছে, বাইরের খাবার খাওয়া যায় না। এটা সম্ভব? যে বাইরের খাবার কেউ খায় না।" তো যাই হোক, তো বা বা কারণ পরে মনে হলো যে ওটাই কারণ হবে, যে কি বলবো আর। যাই হোক, ঠিক আছে, তো এটাই অবস্থা। হ্যাঁ। আমার এখন বিভিন্ন ধরনের মানে নিউজ-টিউজ দেখছি, কি হচ্ছে না বুঝতে পারছি না। মাথায় কি ঘুরছিল খেলবেই না। তো এভাবে সারভাইভ করা সমস্যা। যাই হোক।
এতদিন অবশ্যই। চেনার পরে যাই হোক, ঠিক আছে আর কি বলবো। আচ্ছা ঠিক আছে। তো বিদ্যা আগের দিন আমাদের কোন কি হয়েছিল বলো? আর লাস্ট উইকে তুমি স্যার কি কিছু করতে পেরেছো? আগের দিন টিচিং অ্যাপটিটিউড পর্যন্ত হয়েছিল স্যার, পুরোটা বুঝিয়েছিলেন। না, টিচিং আমি সব সিলেবাস। হয়নি। আমি ইন্টারপ্রিটেশন বা পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট এই পার্ট অব্দি বোধহয় করিয়েছিলাম নাকি? না, নাকি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি? না, বইটা তো পেয়ে গেছো তুমি না? বই কোথায়? হ্যাঁ স্যার দেখাচ্ছি। হ্যাঁ, একদম। এই যে বইটা। আর কি করেছো? তুমি বলেছিলে আমাকে যে, "স্যার এখন পারছি না, পরে আমি পাঠিয়ে দেবো সব।" তুমি কিন্তু কিচ্ছু পাঠাওনি আমাকে। কিচ্ছু তুমি পাঠাওনি। হ্যাঁ স্যার, আচ্ছা এটা শরীরটা অসুস্থ ছিল। এই যে স্যার এইটা উপকার। আরেকটু কাছে নিয়ে ক্যামেরার কাছে নিয়ে এসো বইটা। ইজি সিলেন টিচিং অ্যান্ড রিসার্চ আচ্ছা এটা কি? আচ্ছা প্র্যাকটিস সেট। মানে পেপার অন এ প্র্যাকটিস সেট। ভালো হয়েছে কিনা না উপকার স্যার খুব ভালো। পুরোটাই আছে। আর একটা আছে স্যার যেটা বাংলা ইংলিশ দুটোই আছে, এই যে। আচ্ছা। এনটিআই নেট সেট ঠিক আছে। আচ্ছা এটা সাবজেক্টের তাই তো? না, সবই তো না টিচিং স্যার, পার্টে দেখছি। পেপার অন এ পেপার ওয়ান, সব পেপার ওয়ান। ঠিক আছে। এগুলো এত বই কিনেছো নাকি? নাকি কেউ দিয়েছে? স্যার কিনেছি স্যার নিজে। কিনো না মানে ঠিক আছে কিনেছো খুব ভালো কথা, টাকা নষ্ট করেছো। খুব ভালো। কিন্তু ব্যাপার হচ্ছে সিঙ্গেল একটা বইতে করো নাহলে মাথা শক হয়ে যাবে। ঠিক আছে? জিনিসগুলো করা যাবে স্যার না। এটা ওইরকম এইটা ব্যাপার বেশ। না। যেকোনো একটা হচ্ছে ফোকাস করতে হবে। ঠিক আছে? আমি ওর জন্য অনেক দেখে শুনে তুমি জয়েন করার আগেই আমি গ্রুপে পাঠিয়েছিলাম। দেখেছো? ওই যে ফ্রি গ্রুপ হ্যাঁ ছিল আমাদের দেখেছি, ওই গ্রুপে প্রত্যেককে পাঠিয়েছি। যে তারা জয়েন করছে না বলেছে দেখেছি তাদের জন্য স্যার। পাঠাবো না তা না। আমি পাঠিয়েছি ওই কারণে যে পেপার অনেক জন্য সিঙ্গেল বুক ফলো করতে হবে। ঠিক আছে? আর আমরা অল ইন্ডিয়া যখন দেখছি তো তখন বাঙালি রাইটার খুব ভালো কথা। কিন্তু অল ইন্ডিয়া যে বেসিস এ সেটা ফোকাস করতে হবে। তো তার জন্য এই বইগুলো ভালো। ওর জন্য সিঙ্গেল একটা বই দেখাচ্ছি। বই কিনেছো ভালো কথা কিন্তু ঘেঁটো না। ওই টাইমটাতে সিঙ্গেল বই বারবার ফোকাস করো। যেমন ছোটবেলার কথা মনে করো। সিঙ্গেল বই ১০ বার ফলো করো তাতে কাজে দেবে। নাকি ১০ টা বই কিনে একবার দেখলাম কোনো লাভ হবে না তাতে। ঠিক আছে? সেম জিনিস এটা সবসময় মাথায় রাখবে দিতে হবে। ঠিক আছে? কারণ আমরা হ্যাঁ স্যার। এক্সাম ক্র্যাক করতে যাচ্ছি। ঠিক আছে? পিএইচডি করতে যখন যাচ্ছি হ্যাঁ তখন একটা টপিকের জন্য বিভিন্ন ভেরিয়াস রাইটার দেখবে। যখন তুমি পিএইচডি তে ঢুকবে এই জিনিসটা তখন কাজে লাগবে। পিএইচডি তে ঢোকার আগে হচ্ছে আমাদের সিঙ্গেল সোর্স থেকে মাল্টিপল টাইম রিভিশন করতে হবে। এইটা হচ্ছে আসল মন্ত্র আর কিছু নেই। এই অল ইন্ডিয়া এক্সামের সিম্পল ফান্ডা হচ্ছে এইটা। যে সিঙ্গেল বই মাল্টিপল টাইম রিভিশন। এইটা যখন তুমি করবে যেকোনো টাইমে তোমার ক্র্যাক করতে সুবিধা হবে। নাহলে অনেকে নানা মুনির নানা মত। যেটা আমরা বাংলায় বলি না? অনেকে অনেক কিছু বলবে। তুমি ভাববে হ্যাঁ, ওই স্যার এটা বলছে, উনি তো জেআরএফ ক্র্যাক করেছে। তারপরে হ্যাঁ, ওই দিদিটা এই বলল, ও জেআরএফ ক্র্যাক করেছে। এই দাদাটা এই বলল, ঠিক আছে। আরেকটা জিনিস মাথায় রাখো যে একবার ক্র্যাক করে যেকোনো জিনিসে যখন সাকসেসফুল হয়, সে চায় না ওই যে সে অ্যাটেনশনটা পাচ্ছে, ওই অ্যাটেনশন অন্য কেউ পাক। মাথায় রাখবে সবসময়। ওই অ্যাটেনশনটা খালি আমি পাবো। অন্য কাউকে আমি উঠতে দেব না। সামনাসামনি আলগা পিরিত দেখাবো তোমাকে আমি। ঠিক আছে? যে কত ভালোবাসি, কত স্নেহ করি। কিন্তু আমি কখনোই চাই না যে আমার জায়গা অন্য কেউ নিক। সারা জীবন মাথায় রাখবে। ঠিক আছে? কেউ তোমার ভালো চায় না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে শুধুমাত্র তোমার টিচার, বাবা-মা। আর আরো বেশি পার্টিকুলারলি বললে মা। মা আর টিচার ছাড়া তোমার লাইফে সাকসেস কেউ চায় না। যদি কেউ চায় তো সেটা জব। ঠিক আছে? যেটা আমরা বাংলায় বলি। তো এটা মাথায় রাখো। এর থেকে বড় আ প্রীত সত্য আর পৃথিবীতে নেই। বাবাও না। অনেক সময় বাবাও না। পার্টিকুলারলি বাবারা জেনারেলি চায় কিন্তু সব না। তো এই জিনিসটা আমি খুব প্রিসাইজলি জিনিসটা বলছি মাথায় রাখবে। লাইফে যদি ২ জন সাকসেস চায় হচ্ছে তারা। আচ্ছা গেল। এইবার দেখো আগের দিন হচ্ছে আমি টার্ম ধরে বাংলাতে বলছিলাম। মনে আছে তোমার? বিদ্যা হ্যাঁ সেগুলো একটু হ্যাঁ লিখে স্যার। হ্যাঁ রাখবে। হ্যাঁ আমার যতদূর মনে পড়ছে আমি এই যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এই অব্দি বোধহয় আমি বাংলা টার্ম গুলো বলেছিলাম নাকি ডাটা ইন্টারপ্রিটেশন অব্দি বলেছিলাম। মনে আছে কি? লিখেছিলে তো তুমি খাতায়? মনে পড়ছে? স্যার, আমাদের সিলেবাসে পুরোটাই বলে দিয়েছিলেন, হায়ার এডুকেশন সিস্টেম পর্যন্ত বলেছিলেন, তারপর ভিতরের জিনিসগুলো ব্যাখ্যা করছিলেন। সেখানে হ্যাঁ, আমি টিচিংটা পুরো কমপ্লিট হয়েছিল। ওই আমি ব্যাখ্যার কথা বলছি যে প্রত্যেকটা টার্ম সহ বাংলায় আমি বলছিলাম। তো ওইটা কয় নম্বর অব্দি বলেছিলাম? স্যার কমিউনিকেশন বলেছিলেন, কমিউনিকেশন পর্যন্ত হয়েছিল ৪ নম্বর ইউনিট। ৪ নম্বর ইউনিট অব্দি হয়েছিল, তাই তো? হ্যাঁ স্যার। একদম। ও আচ্ছা। মানে বাংলা টার্ম ধরে, তাই তো? চার নাকি ডাটা নম্বর ইন্টারপ্রিটেশন হয়েছিল অব্দি স্যার। হয়েছে? দেখে নাও।
আমার মনে হচ্ছে আরো বেশি ডাটা হয়েছে। ইন্টারপ্রিটেশন অবধি কমপ্লিট হয়েছিল স্যার, 6 নম্বর ওইটাই আমি অবধি। বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে এই 7 নম্বর অবধি হয়েছিল। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই বলছি, আমার তো মনে পড়ছে যে আমি অব্দি বলেছিলাম তোমাকে। ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ স্যার, ডাটা ইন্টারপ্রিটেশন হয়েছিল, হ্যাঁ। হ্যাঁ, ইন্টারপ্রিটেশন দেওয়া আছে এবং 8 থেকে শুরু করে প্রত্যেকটা টার্মের বাংলা লেখো। বাংলা না জানলে কোশ্চেন বুঝতে পারবে না, আর বুঝতে না পারলে অ্যান্সার করতে পারবে না। ঠিক আছে। তো 8 নম্বরে কি আছে তোমার আইসিটি। বিদ্যা? হ্যাঁ, লিখে নাও। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ইনফরমেশন, তথ্য হ্যাঁ। এবং প্রযুক্তি। ঠিক আছে? যোগাযোগ প্রযুক্তি, হ্যাঁ তথ্য স্যার। এবং যোগাযোগ প্রযুক্তি। আইসিটি যেটা আমরা বলি। ফার্স্ট নম্বরে কি আছে? আইসিটি। বইটা খুলে নাও, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে আমি কি বলছি। বইটা পেজটা আগে খুলে নাও। পেজ নাম্বার হচ্ছে এটা হচ্ছে 10-12 নম্বর পেজ, রোমান হরফে 12 পেজ। দরকার হয় তুমি খাতায় না বইতে লিখে নাও। এখন যেখানে খুশি লেখো, কিন্তু পরবর্তীতে বাড়িতে বসে বইতে বসে লিখবে, বইয়ের পাশে পেন্সিল দিয়ে, তাহলে বিভিন্ন জায়গায় বুঝতে হবে না যে এটার মানে কি, স্যার কি বলেছিল, এক্সাক্ট মিনিং কি। তাহলে আর তোমার বুঝতে হবে না। ঠিক আছে, সময় বাঁচাতে হবে আমাদের। হ্যাঁ কারণ আচ্ছা, ফর্ম ফিল আপ করেছো তুমি? ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে কিন্তু বিদ্যা। হ্যাঁ স্যার, দেখেছি স্যার, করে নেবো কালকে। হ্যাঁ, তাড়াতাড়ি করে নাও, তাড়াতাড়ি করে নাও। তোমার সেই হিসেবে ফর্ম ফিল আপ এখন চলছে। একদম লেটে করো না, কারণ কাছাকাছি সিট ফেলতে হবে, তাই না? তোমার এমনি কোথায় সিট পড়ে, কোথায়? স্যার আমার সিট পড়ে কলকাতা, সল্ট লেকে। সল্ট লেকে। আচ্ছা, ওই যে টিসিএস দিতে বিতানে। হ্যাঁ হ্যাঁ স্যার। বেশ বেশ, তাই তো। আগে তো আগে গেছো, তুমি তো চেনো, তাই না? আগে এক্সাম দিয়েছো, তুমি তো চেনো। বেশ, তাহলে আর আমি বলছি না ওখানে কিভাবে ফি যেতে হবে। তোমার ওখানে বিধাননগর দিয়ে নেমে ওখান দিয়ে অটোতে করলে আগে 20 টাকা ছিল, তারপর 25, এখন মনে হয় 30 হয়ে গেছে। ওখান থেকে অটোতে ডাইরেক্ট টিসিএস গীত বিতানে সামনে, ওখানে নামা, ওখান থেকে হেঁটে গিয়ে ঢুকতে হয়। ঠিক আছে, তুমি তো দিয়েছো আগে, তুমি তো জানো ওটাই হচ্ছে সিস্টেম। তারপর সেই হিসাবে তুমি পরপর চলে আসলে ওখানেই এক্সাম জেনারেলি হয়ে থাকে। ঠিক আছে। আর এখন ফর্ম ফিল আপ চলছে। আর মেয়েদের ওখানেই ফেলে, আর ছেলেদের না, এদিক ওদিক দূরে ফেলে, মেয়েদের ওখানে থাকবে। ভেন্যু নিয়ে কোনো টেনশন নেই। আচ্ছা, এক্সামের ডেট জানো কবে হবে? এক্সামে তোমার দেখো হওয়ার সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের লাস্ট উইকে অথবা জানুয়ারিতে হতে পারে। ঠিক আছে, যেটা এখন ধরা হচ্ছে। এখন সবে ফর্ম ফিল আপ চলছে। সামনের মাসের 7 তারিখ অব্দি বোধহয় ফর্ম ফিল আপের। যাই হোক, সেটা নিয়ে দেখার দরকার নেই, যেহেতু ফর্ম ফিল আপ চলছে তাড়াতাড়ি করে নেবে, কারণ লেট করবে না। আর হ্যাঁ, আর সেট কি দিয়েছিলে তুমি আগে কখনো? সেট এক্সাম। না স্যার, সেট দেওয়ার সেট দরকার ফর্ম নেই। ফিল আপ করেছি। এই ডিসেম্বরে দেবো, ফর্ম ফিল আপ করেছি। ঠিক আছে, দাও, কিন্তু সেটে কোনো ভ্যালু নেই। যদি প্র্যাকটিসের জন্য হ্যাঁ দিতে স্যার। পারো, কারণ করতে গেলেও সেটে তুমি টপ করলেও তোমাকে গেট দিয়েও ঢুকতে দেবে না। ঠিক আছে, হ্যাঁ স্যার, গেট দিয়েও জানি ঢুকতে এটা। দেবে না, পরের কথা। ঠিক আছে, তো সেটা তুমি টপ করো, ওতে কোনো যায় আসে না। তো তার জন্য সেট আমার প্রেফার করি না। যে কোনো সাবজেক্টেই হোক না কেন, কোনো লাভও নেই। ঠিক আছে, প্র্যাকটিসের জন্য দিলে, কিন্তু ওতে কোনো যায় আসে না। পাওয়া যায় করতে গেলে নেট লাগবে, আর ইন্টারভিউতে তোমার নেটই দেখবে। সেটা তুমি ওয়েস্ট বেঙ্গলে টপ করলেও ভ্যালুলেস। ঠিক আছে, মাথায় রেখো। যদিও আমি এটা বলিনি আগের দিন, কিন্তু সেটের ভ্যালু নেই। ঠিক আছে, এমনি প্র্যাকটিসের জন্য ভাবে, হ্যাঁ আমি একটা প্র্যাকটিস এক্সাম। ঠিক আছে, আর কিচ্ছু না। ঠিক আছে, কারণ সেটার থেকে দেখা যায় আগে থেকে ওদের ঠিকঠাক করা থাকে যে সেটে কাকে আমি টপ করাবো। পার্টির সাথে রিলেটেড যারা যারা রয়েছে, তাদের ফ্যামিলির লোকজনের টপ করে। কারণ ওয়েস্ট বেঙ্গলের অবস্থা বুঝতেই পারছো। এই যে রিসেন্টলি হ্যাঁ যে স্যার। ধর্ষণ কাণ্ড, কি সিচুয়েশন। তো শুধুমাত্র একদম প্রিসাইসলি যদি আমি বলি, মুসলিম ভোট নিজেদের কন্ট্রোলে আনার জন্য যারা যারা ধর্ষণ করেছে সবই মুসলিম, দেখেছো তুমি নিশ্চয়ই। তো শুধুমাত্র দেখেছি। সেখানে যে ভোট ব্যাংক রয়েছে, সেই ভোট ব্যাংকটা কন্ট্রোল করার জন্য তো এই জিনিসগুলো হচ্ছে। আর ওয়েস্ট বেঙ্গল মানে মেয়েদের যে নিরাপত্তা, সেটা তাতে মানে বিহারের থেকে আমরা পাল্লা দিচ্ছি, মানে কি কত খারাপ। বিহারের সাথে আমরা পাল্লা দিচ্ছি, এরকম হচ্ছে সিচুয়েশন। তো এই টাইপের জিনিস তোমাকে একটা টাইমে তোমাকে জিজ্ঞেসও করবে। ধরো যখন ইন্টারভিউতে, ঠিক আছে, অ্যাজ এ ফিমেল ক্যান্ডিডেট, তো এই সমস্ত জিনিসগুলো তো খুব ভাবনা চিন্তা করে তার অ্যান্সার ট্যান্সারও করা দরকার। ঠিক আছে, এগুলো প্রিপারেশন নিতে নিতে মাথায় থাকবে। যেখানে রাজ্যের সিএমই মহিলা, তো তারপরেও এখানে হচ্ছে, তাতে ওনার কোনো যায় আসছে না। ঠিক আছে, কারণ তার তার সিকিউরিটি 200-250 জন ছেলেরা রয়েছে, মানে পুরুষেরা রয়েছে। যাই হোক, কিন্তু খুবই বাজে সিচুয়েশন। কি কি আপডেট আসছে এগুলো দেখে নিন, কারণ ওমেন রিলেটেড ইস্যু কোশ্চেনে প্রচুর থাকবে। সেটা তুমি যদি দাও, আর নেটেও তো অল ইন্ডিয়াতে যা সমস্যা, তো সেগুলো নিয়ে থাকবে। নেটেও ওমেন রিলেটেড ইস্যু, মানে মহিলাদের মেয়েদের রিলেটেড ইস্যু নিয়ে মেইন ক্যারেক্টার কারা। ঠিক আছে, যদিও ফার্স্ট পার্টে আমি বলছি, এইটার জন্য আলাদা একটা নোট করবে। কোন কোন কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক ফিমেল মেইন ক্যারেক্টার, মানে মেয়েরা মেইন ক্যারেক্টার হিসাবে
তাদের লেখনীতে দেখিয়েছেন এবং কোন কোন পরিপ্রেক্ষিতে কোন কোন বই লেখা রয়েছে সেই বইয়ের মূল যে কি বলে ওটাকে চরিত্র, তার নাম কি বিষয়ের উপর সেটা গঠিত, এর জন্য আলাদা নোট থাকবে তোমার। এবং এখান থেকে কোশ্চেন বিদ্যা আসবে, আসবে এবং আসবে, আমি গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, কিছু কিছু জিনিস গ্যারান্টি দিয়ে বোঝা যায়, আর সেটা তো মেইনলি আসবে। আমি কি বললাম আবার বলছি, দেখো যদি এটা পেপার অনেক জিনিস সাবজেক্টের জিনিস, আমি তাও যেহেতু মাথায় এলাম একটু বলে রাখছি। কোন কোন কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, ছোট গল্পকার, ঠিক আছে, স্ট্রং মানে গুরুত্বপূর্ণ মহিলা চরিত্র বা মেয়ে চরিত্র নিয়ে তাদের লেখনীতে লিখিয়েছেন, কোন কোন বইতে, মানে সেই বইয়ের নাম কি, সেটা কবিতা, গদ্য, পদ্য না ছোট গল্প, এবং সেইখানে সেই চরিত্রের নাম কি এবং কি বিষয়ের উপর সেটা গঠিত, এবং কবে সেই বই প্রকাশিত। পয়েন্টটা বুঝতে পারলাম কি বললাম? এখান থেকে কোশ্চেন আসবে, হ্যাঁ স্যার। আসবে এবং আসবে। ঠিক আছে, পর্যন্ত মাথায় রেখো, খুবই ইম্পর্টেন্ট। আর এগুলো নিয়ে তোমাকে ইন্টারভিউতেও জিজ্ঞেস করবে, কারণ তুমি ফিমেল ক্যান্ডিডেট হিসেবে, বুঝতে পারলে? কারণ সেটা তোমার জানা একদম মাস্ট। তো এই জিনিসটা মাথায় রাখা দরকার। ঠিক আছে, যাই হোক, আমি অন্য টপিকে চলে যাচ্ছিলাম, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, আমি ওর জন্য বলে রাখলাম। আচ্ছা, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি গেল। জেনারেল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যান্ড টার্মিনোলজি মানে হচ্ছে সাধারণত কি বলা হয়ে থাকে, আর টার্মিনোলজি মানে কি কি টার্ম ইউজ করা থাকে, মানে তুমি বুঝতেই পারছো আমি কি বলতে চাচ্ছি। টার্মিনোলজি মানে হচ্ছে কোনটার কি কি মিনিং সেটাকে বোঝানো হয়, তাই না? পেয়েছো খুঁজে? দেখো, এই যে বেসিক্স হ্যাঁ, অফ ইন্টারনেট মানে ইন্টারনেটের মেইন বেসিক কি, কি কি জিনিসের উপর গঠিত। আর ইন্টারনেটের বাংলা কি বলো, মনে আছে? অন্তর্জাল। একদম ঠিক। ঠিক আছে? এরকম খুব অনেক সময় অনেক বেসিক জিনিসও জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে? তারপরে ইমেইল, অডিও, ভিডিও কনফারেন্সিং, এগুলো বাংলা বললাম না, তুমি এমনি বুঝতে পারছো ওটা কি জিনিস। নেক্সট হচ্ছে হুম ডিজিটাল হুম। ইনিশিয়েটিভ ইন হায়ার এডুকেশন মানে উচ্চতর শিক্ষায় ডিজিটাল কি, কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ঠিক আছে? গেল। আইসিটি অ্যান্ড গভর্নেন্স মানে হচ্ছে এই যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি গভর্নেন্স। গভর্নেন্স এর বাংলা হচ্ছে তোমার প্রশাসন। ঠিক আছে? প্রশাসন, গভর্নেন্স এর হ্যাঁ বাংলাটা হ্যাঁ পাঠাবে হ্যাঁ। কিনা প্রশাসন। নেক্সট আসছে পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট মানে মানুষ, উন্নয়ন এবং পরিবেশ। টার্মগুলো প্রত্যেকটা বাংলা হুম। লিখে নাও, ঠিক আছে? বিদ্যা মনে রাখতে সুবিধা হবে। নেক্সট হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট মানে হচ্ছে তোমার উন্নয়ন এবং পরিবেশ। মিলেনিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। মিলেনিয়াল ডেভেলপমেন্ট মানে হচ্ছে সহস্রাব্দের যে সকল আহ, উন্নয়ন, অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল মানে টেকসই উন্নয়নের লক্ষ্য। মানে এটা বুঝতে পারলে? সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে হচ্ছে হুম। টেকসই উন্নয়নের লক্ষ্য, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এখান থেকে কোশ্চেন আসবে, আসবে এবং আসবে, রেগুলার যায় এবং আসবে এসডিজি মডেল থেকে। ঠিক আছে? তো এসডিজি, ইউএন এর এসডিজি মডেল গুলো কি কি, কোন কোন মডেল কত নাম্বারের রয়েছে, বিদ্যা এখান থেকে কোশ্চেন রেগুলার আসে এবং আসবে। ডিসেম্বরেও আসবে, তোমার জুলাইও আসবে, যাই তুমি এক্সাম দাও। কারণ কিছু কিছু টপিক আছে নেটে দেবে। এসডিজি মডেল হচ্ছে তাই, মানে টেকসই উন্নয়নের লক্ষ্য। ঠিক আছে? যেটা বাংলায় আমরা বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। নেক্সট হিউম্যান এন্ড এনভায়রনমেন্ট হ্যাঁ ইন্টারাকশন মানে মানুষ এবং পরিবেশের যে কানেকশন বা ইন্টারাকশন, এখানে কথোপকথনের কথা এখানে বোঝায়। পেয়েছো বুঝে আমি যা যা বলছি? হ্যাঁ বুঝতে স্যার, পারছো তো? পেয়েছি, এই যে হ্যাঁ, সিলেবাস আছে। হ্যাঁ, হ্যাঁ। একদম। না ওইটা বইতে লিখে নাও, আমি যা যা বলছি এগুলো তাহলে তোমার বারবার বুঝতে হবে না। এখানে লিখো না, হ্যাঁ বইতে লিখে নাও, টেক্সট বইতে। ঠিক আছে? তাহলে একবারে তোমার হয়ে যাবে। তাহলে যখন হ্যাঁ। টেক্সট বই থেকে পড়ছো, তোমার এদিক ওদিক আর বুঝতে হচ্ছে না যে আমি কোথায় ঠিকই বানানটা লিখলাম। এটা 12 নম্বর পেজে পাবে, দেখো। হুম 12 নম্বর পেজটা খোলো, পেয়ে যাবে। রোমান হরফে 12 নম্বর। পেয়েছো? ঠিক আছে। হুম, এটা হ্যাঁ পেয়েছি স্যার। অ্যানথ্রোপোজেনিক, হ্যাঁ, আর অ্যাক্টিভিটিস অ্যান্ড দেয়ার ইমপ্যাক্টস অন এনভায়রনমেন্ট মানে নৃতাত্ত্বিক যে সকল বিষয়াদি এবং পরিবেশের তার উপর প্রভাব। এক্সাক্ট বাংলা যদি আমরা বলি তাই আসে। নেক্সট এনভায়রনমেন্টাল ইস্যু মানে পরিবেশগত বিষয়। লোকাল, রিজিওনাল আর গ্লোবাল মানে তুমি বুঝতেই পারছো, স্থানীয়, আহ তারপরে রিজিওনাল আন্তর্দেশীয়, আর গ্লোবাল মানে আন্তর্জাতিক। এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন মানে এই প্রত্যেকটা দূষণের কথা বলছে, মানে এখানে বায়ু দূষণ, জল দূষণ, তারপর মাটি দূষণ, শব্দ দূষণ, তারপর ওয়েস্ট। ওয়েস্ট মানে এখানে বর্জ্য, মধ্যে এখানে সলিড, লিকুইড, বায়োকেমিক্যাল, হ্যাজার্ডিয়াস, ইলেকট্রনিক। এই প্রত্যেকটার মানে কি এবং তার উদাহরণ কি কি। ঠিক আছে? সলিড বলতে কোন কোন টাইপের তোমার ওয়েস্ট বোঝায়, তরল কোনটা, বায়োমেডিক্যাল কোনটা, হ্যাজার্ডিয়াস কোনটা, ইলেকট্রনিক কোনটা। ইলেকট্রনিক যেরকম ধরো ওয়েস্ট যদি বলি আমরা পুরোনো মোবাইল ফোন। ঠিক আছে? তো এটা প্রত্যেকটার মানে কিন্তু মাথায় রেখো। নেক্সট হচ্ছে ক্লাইমেট চেঞ্জ মানে পরিবেশ, জলবায়ু পরিবর্তন।
অ্যান্ড ইটস সোশিও ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ডাইমেনশন, মানে এর সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক তোমার দিক। ঠিক আছে। নেক্সট হচ্ছে ইম্প্যাক্টস অফ পলিউট্যান্টস অন হিউম্যান হেলথ, মানে মানুষের স্বাস্থ্যের উপর এই যে দূষণ দেখতে পাই তার প্রভাব। বাংলাগুলো মনে রাখার চেষ্টা করো। তুমি যদি এক্সাক্ট মানে না জানো, ঠিকঠাক অপশনটা ক্লিক করতে পারবে না। আর এখানে অপশন গুলো তুমি এক্সাম আগে দিয়েছো, প্রত্যেকটা খুবই গায়ে গায়ে থাকে। তো তুমি যদি আসল মানে এখানে মিনিং বা অর্থ কি তুমি না জানো, পারবে না, ভুল হবে। যদিও মাইনাস নেই, কিন্তু তারপরেও এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে। এরপর গেল এই যে সোলার, ওয়াইন্ডস, সয়েল, হাইড্রো, গোথার্মাল, বায়োমাস, নিউক্লিয়ার এন্ড ফরেস্ট্রি, প্রত্যেকটার বাংলা জানো? বলো। সোলার মানে কি? সৌর শক্তি। সোলারের বাংলা কি? সৌরশক্তি। সৌরশক্তি। তারপর একটা ওয়াইন্ড, সয়েল, এগুলো মানে কি? বাতাস, মাটি। হাইড্রো? হাইড্রো। হাইড্রোটা জানি না স্যার। জলীয়, জলীয় টাইপের বোধহয়। ঠিক আছে। আর তোমার জলীয়, আচ্ছা। জিওথার্মাল। জিওথার্মাল মানে কি? বাংলা কি? উম, আহ, ভৌগোলিক কিছু হবে, মানে ভূতাত্ত্বিক। ভূগোল। জিওগ্রাফি মানে ভৌগোলিক, জিওগ্রাফিক মানে ভৌগোলিক, এটা হচ্ছে ভূতাত্ত্বীয়। ভয় দীর্ঘ, তয়াকার, পয় দীর্ঘ, অন্তঃস্থ। ঠিক আছে। লিখেছো? হ্যাঁ বাংলাগুলো লিখে রাখো। হাইড্রো বলতে মনে হয় হ্যাঁ জলীয় স্যার। বোঝায়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হাইড্রো বলতে তোমার সেই সময় জলীয় বোঝাচ্ছে। বায়োমাস, বায়োমাস মানে বাংলা কি বলো? বায়োমাসের বাংলা কি? জানি না স্যার। জীব সমষ্টি। ঠিক আছে। জীব হ্যাঁ। সমষ্টি বলা হয়ে থাকে। বায়োমাস বাংলাতে লেখে, কিন্তু তাও মিনিং গুলো আমাদের জানা দরকার, কারণ আমরা বাংলা নিয়ে পড়তে যাচ্ছি। তো যাচ্ছে মানে পড়া হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতেও তাই। কিন্তু তার জন্য এক্সাক্ট বাংলা তোমার অবশ্যই জানতে হবে। ঠিক আছে। নেক্সট আসছে নিউক্লিয়ার। নিউক্লিয়ার মানে কি? সমষ্টি। বাংলা। হ্যাঁ, মানে মানে কি নিউক্লিয়ার? নিউক্লিয়ার মানে নিউক্লিয়ার বুঝতে পারছি বাট বলতে পারছি না এটা। ব্যাপার তো, এই জন্যই তো ব্যাপার। বলো, এটাই তো। জানি না স্যার। মনে করো- নিউক্লিয়ার না মানে না, কি জানো, সমষ্টি? পারমাণবিক। নিউক্লিয়ার সায়েন্টিস্ট, পারমাণবিক পারমাণবিক। তোমার। দেখেছো, খুবই বেসিক জিনিস, কিন্তু 5-6 এর জিনিস তুমি জানো, ওই যে মনে আসছে হ্যাঁ না। হ্যাঁ ওই হ্যাঁ। যেরকম ফার্স্ট ক্লাসে আমরা ক খ গ ঘ করেছিলাম ব্যাপারটা। আচ্ছা, ক খ গ ঘর কথা মনে পড়লো, বাড়িতে প্র্যাকটিস করেছো তো? বলো। হ্যাঁ স্যার করেছি তো। লিখে লিখে কখন করেছো? পারবে? এখন হ্যাঁ স্যার। মানে স্যার এটা পরের দিনের ক্লাসে হবে। আমি শিওর ফাঁকি দিয়ে আসবো না। আচ্ছা, তুমি স্যার পড়তে আমি এই পারবে ক না? খটা কোনোদিন ভুলবো না, যে আমি কতটা লজ্জা পেয়েছিলাম, কোনোদিন ভুলবো না। না না, সেটা আমি লজ্জা দেওয়ার জন্যই আমি করেছি। নাহলে তুমি নিজে ভাবো, কনফিডেন্স খুব ভালো জিনিস। ওভার কনফিডেন্স তোমাকে লাইফে শেষ করে দেবে। ঠিক আছে। একেবারে স্যার। হুম। বিনয়ী থাকা খুব দরকার, বিদ্যা সারা জীবন মনে রাখবে। ঠিক আছে। যে যত বড় গাছ হয়, তো বলতো তার নিচে অনেকে ছায়া পায়। ঠিক আছে। যে যত বড় বড় বট গাছ হয়, তো সেই বট গাছ হওয়া দরকার, তাই না? তোমার রামকৃষ্ণ হ্যাঁ স্যার। একে কি বলেছিল? শ্রীরামকৃষ্ণ তোমার বিলেকে কি বলেছিল? বিলেশ্বর বিল মানে স্বামী বিবেকানন্দ। যে একটা হ্যাঁ বট গাছ হোক, মনে পড়ছে? পড়েছিলে বোধহয় তুমি, তাই না? একটা বট গাছ হোক ভবিষ্যতে, যাতে সবাই তার নিচে ছায়া নিতে পারে। এই কথাটা হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ বলছে কাকে? তোমার বিলেকে, মানে বিলেশ্বর বিলে মানে স্বামী বিবেকানন্দ, বিবেকানন্দকে। মানে তোমার সিনিয়র আর হ্যাঁ কি। ঠিক আছে। ঠিক আছে। আমাদের আমাদের সিনিয়র আর কি, বেসিক্যালি কলেজে। ঠিক আছে। তুমি তো জানো নিশ্চয়ই, তাই না? ফিলোসফিতে পড়তেন। হ্যাঁ 1800, অবশ্যই স্যার। হ্যাঁ, 83 সালের দিকে, 1883 ব্যাচ। আমি তাও বলে দিচ্ছি, উপরে তো তুমি দেখে নিয়েছো, স্ট্যাটাস টু রয়েছে। ঠিক আছে। ওনার যাই হোক, আর মেইন লাইব্রেরিতে নিশ্চয় ওনার দেখেছো, ওনাদের যে যখন ডাকতো, রোল কলের খাতাও কিন্তু রয়েছে, দেখেছিলে কি? মেইন বিল্ডিং এ যে আর্টস লাইব্রেরি, দেখো নি? কি অবস্থা! দেখা তো উচিত ছিল। যারা যারা এরকম খুব নাম করা, ওনাদের যে রোল কলের যে খাতা, সেগুলো সব মেইন লাইব্রেরির মধ্যে রাখা আছে, কিন্তু নাম ধরে ধরে। তুমি মিস করে গেছো। আমি তো ভেবেছি তুমি দেখেছো।
ওনাদের ধরো রোল কলেজের মধ্যে খাতা থাকতো না ডিপার্টমেন্টে, ওই সব গুলো রয়েছে। যাই হোক, ঠিক আছে, তো একটু মাথায় রাখবি, খুবই ইম্পর্টেন্ট। বেসিক জিনিসে না থাকলে সমস্যা। ঠিক আছে, আচ্ছা, ওটা আমি নেক্সট দিন ক্লাসে, বাংলা ক্লাসে জিজ্ঞেস করবো, ঠিক আছে? হ্যাঁ আনসারটা স্যার, হ্যাঁ হ্যাঁ ঠিক একদম। আছে। আচ্ছা, পরের গেল। দিন আমি সব এবার জমা দেবো লেখা। হ্যাঁ পরের দিন সব লেখা জমাও দেবো আপনাকে। হ্যাঁ হ্যাঁ, ওই তো ধরো তুমি যা যা করেছো এই এই কদিন ধরে, ওই যেটা তুমি বলেছিলে যে বাড়িতে বসে বসে প্র্যাকটিস করেছো, আমি তোমাকে পাঠাতে বলেছিলাম। যাই হোক, ঠিক আছে, শরীর খারাপ ছিল, তুমি পরের উইকে পাঠিয়ে হ্যাঁ হ্যাঁ ওগুলো, এগুলো দরকার, ঠিক আছে? কারণ লেখাই আসল, না হ্যাঁ লিখলে মনে রাখতে পারো। আমি দেখো এই যে মিনিং কারণ কেন লেখাচ্ছি, দেখো এই যে নিউক্লিয়ার মানে তুমি জানো, কিন্তু আমার জানলে হবে না, আমার ইনস্ট্যান্ট মনে করতে হবে। কারণ এক্সাম আমার এমসিকিউ এর লিমিটেড টাইম রয়েছে। নিউক্লিয়ার মানে তুমিও বুঝতে পারছো, আমিও বুঝতে পারছি, কিন্তু তুমি যদি মানেটা না বলো তাহলে কি করে পাবে? নিউক্লিয়ার ফ্যামিলি বলে সবাই, ঠিক আছে, মানে ছোট, হ্যাঁ ঠিক আছে, তো সেই জিনিসগুলো যাই হোক। তো এবার আসছে ফরেস্ট। ফরেস্ট মানে এখানে বনের কথা বলা হচ্ছে, গেল। তারপর ন্যাচারাল হ্যাজার্ডস হুম। এন্ড ডিজাস্টার, মানে এখানে সাধারণ যে সব মানে প্রাকৃতিক যে সকল তোমার হ্যাজার্ড মানে কি বলো? হ্যাজার্ডিয়াস। জানি না স্যার। আচ্ছা, ডিজাস্টার মানে বলো? হ্যাজার্ডিয়াস মানে বিপজ্জনক, ঠিক আছে, উপরে লিখে নাও। ন্যাচারাল মানে প্রাকৃতিক, প্রাকৃতিক যে সকল বিপজ্জনক জিনিস। অ্যান্ড ডিজাস্টার্স, ডিজাস্টার্স বলতে কি বোঝাচ্ছে? ডিজাস্টার্স বলতে মানে খুব খারাপ সিচুয়েশন কোথাও হয়েছে। এক্সাক্ট যদি আমরা বাংলা বলি, দুর্যোগ বলে। টার্ম গুলো লিখে নাও, বাংলা আচ্ছা। টার্ম গুলো উপরে লিখে নাও, বিদ্যা খুব কাজে দেবে এগুলো, ঠিক আছে? হ্যাঁ মিটিগেশন স্ট্র্যাটেজি, তার মানে এগুলো যে যে সকল দুর্যোগ হচ্ছে, এগুলো কি করে আমরা সেখান থেকে ঠিক করতে পারি, পুনর্বাসন আমরা করতে পারি, বা আমাদের খারাপ মানে ভালো সিচুয়েশনে আমরা আসতে পারি, সেটাকে তোমার মিটিগেশন বলে। এক্সাক্ট যদি আমি বলি বাংলা, মিটিগেশনের বাংলা হচ্ছে তোমার প্রশমিত করা। মানে এই যে যে বিপর্যয়গুলো ঘটেছে, কি করে আমরা সেটা ঠিক করতে পারি, মিটিগেশন, ঠিক আছে? আমি সিলেবাস ধরে ধরে ওয়ার্ড ধরে ধরে বলছি, কিন্তু উপরে বাংলা লিখে রাখো, ঠিক আছে? হ্যাঁ লিখছি স্যার। নেক্সট, হ্যাঁ হ্যাঁ, এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট। তারপরে তোমার এই যে প্রাকৃতিক এনভায়রনমেন্ট মানে হচ্ছে পরিবেশ, পরিবেশ সংরক্ষণ আইন 1986, এর উপর বেস করে কোশ্চেন আসবে। আচ্ছা, তারপর ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ, মানে জাতীয় ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট মানে আন্তর্জাতিক চুক্তি, ঠিক আছে, এগ্রিমেন্ট মানে চুক্তি। টার্ম যেগুলো মনে হচ্ছে আমার মাথায় থাকছে না, উপরে লিখে নাও। এগ্রিমেন্ট মানে কি? চুক্তি, ঠিক আছে। এফোর্টস মানে কি কি পদক্ষেপ নেওয়া। তারপর হচ্ছে মন্ট্রিল প্রোটোকল, রিও সামিট, ঠিক আছে, রিও সামিট মানে সম্মেলন, সম্মেলনের বাংলা হচ্ছে, সামিটের বাংলা সম্মেলন। তারপর কনজারভেশন অন বায়োডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি মানে জীব বৈচিত্র্য, জীব ঠিক আছে, বৈচিত্র্য। লিখে নাও, জীব বৈচিত্র্য। হুম। আর কনভেনশন আছে, দেখো কনভেনশন লিখেছো? কনভেনশন মানে কি বলো? সম্মেলন, কনভেনশন মানে হচ্ছে সম্মেলন। সম্মেলন। টার্ম গুলো লিখে রাখো, ঠিক আছে। তারপর এখানে কোন কোন সম্মেলন গুলো ছিল সেটা কথা বলা হচ্ছে, যে দেখো এই যে কিয়োটো প্রোটোকল, হ্যাঁ প্যারিস এগ্রিমেন্ট, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স মানে আন্তর্জাতিক সৌর সম্মেলন, ঠিক আছে, যার হেডকোয়ার্টার ইন্ডিয়া। আচ্ছা, গেল। এই হচ্ছে টোটাল জিনিস, পিপল, ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। লিখেছো টার্ম গুলো? প্রত্যেকটা বাংলা টার্ম গুলো লিখে রাখো, বিদ্যা, ঠিক আছে। গেল। এবার হচ্ছে তোমার লিখেছি হায়ার স্যার। এডুকেশন, মানে উচ্চতর শিক্ষার যে পদ্ধতি, ঠিক আছে। এখানে দেখো ইনস্টিটিউশন অফ হায়ার লার্নিং অ্যান্ড এডুকেশন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, মানে প্রাচীন ভারতে যে উচ্চতর শিক্ষার জন্য যে সকল তোমার ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানগুলো তোমার সেই হিসাবে ছিল, এবং কি কিভাবে শিক্ষা দেওয়া হতো তার কথা বলা হচ্ছে। মানে যেটা দেখছো জানছো না, সাথে সাথে উপরে লিখে রাখো, আমি মানে বলে দিচ্ছি। ইভলিউশন অফ হায়ার লার্নিং হ্যাঁ অ্যান্ড রিসার্চ ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, মানে স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা আমাদের দেশের যে উচ্চতর শিক্ষায়, ঠিক আছে, এবং গবেষণাতে আমরা কিভাবে দেখতে পাচ্ছি যে একটা উন্নতি হয়েছে, এটা মানে তাই বোঝাচ্ছে। নেক্সট, ওরিয়েন্টাল মানে হুম। কি বলো? প্রেসিডেন্সি বলো। ওরিয়েন্টাল অ্যাংলাইজড ওই তো কোনটা মানে? এটা স্যার প্রচলিত শিক্ষা। মানে কি? প্রাচ্য। ওরিয়েন্টাল মানে প্রাচ্য, প্রচলিত শিক্ষা বলতে তোমার সেই ট্র্যাডিশন আছে। এক্সাক্ট মিনিং আমি যখন বলছি, তাহলে মানে আসল মিনিংটা কি? তুমি যেটা ভাব বলছো ওটা ঠিক, কিন্তু
ওরিয়েন্টালিস্ট মানে হচ্ছে প্রাচ্য যে সিস্টেম তার উপর যেটা ফলো করে, ঠিক আছে? প্রাচ্যর কথা বোঝাচ্ছে ওরিয়েন্টাল। হ্যাঁ কনভেনশনাল মানে কি? আর নন কনভেনশনাল লার্নিং প্রোগ্রাম ইন ইন্ডিয়া মানে চিরাচরিত এবং অচিরাচরিত তোমার যে হিসাবে যে সকল হ্যাঁ সিস্টেম রয়েছে আমাদের দেশে মানে এডুকেশনে, তো তার কথা বলা হচ্ছে। গেল প্রফেশনাল, হ্যাঁ টেকনিক্যাল, স্কিল বেসড এডুকেশন। তো এগুলো তুমি বুঝতেই পারছো, প্রফেশনাল মানে কি, টেকনিক্যাল মানে কি, স্কিল বেসড এডুকেশন। স্কিল মানে কি? কারিগরি, হ্যাঁ ঠিক আছে? স্কিল বেসড। আচ্ছা, আমি প্রফেশনাল মানে কি? পেশাভিত্তিক শিক্ষা। আচ্ছা, তাহলে টেকনিক্যাল টেকনিক্যাল প্রযুক্তিগত শিক্ষা। এক্স্যাক্টলি, হ্যাঁ একদম এরকম জিনিসগুলো রাখতে হবে। ভ্যালু এডুকেশন এন্ড এনভায়রনমেন্টাল এডুকেশন। ভ্যালু এডুকেশন বলতে তোমার ভ্যালু সিস্টেমের উপর যে তোমার শিক্ষা দাঁড়িয়ে রয়েছে। আর এনভায়রনমেন্টাল এডুকেশন মানে তোমার এনভায়রনমেন্ট, পরিবেশগত যে শিক্ষা। নেক্সট আসছে পলিসিস, গভর্নেন্স এন্ড অ্যাডমিনিস্ট্রেশন। পলিসি মানে কি? ওই তো স্যার ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। না না না, পলিসি পলিসি পলিসিস মানে কি? প্রস্তাবনা তো স্যার। নীতি নীতি। নীতি। প্রস্তাবনা মানে প্রিয়াম্বেল, সেটা পলিটিক্যাল সায়েন্সের জিনিস, ওটা আলাদা। তুমি যেটা বলছো ওটা আচ্ছা। প্রিয়াম্বেল, কনস্টিটিউশনের যে প্রিয়াম্বেল সেটা। আর এখানে খালি পলিসি বলছে। পলিসি মানে কি? নীতি, নীতি নির্দেশনা, তাই না? নীতি। সেই পলিসি, নীতিকে আচ্ছা পলিসি বলছে। পলিসি, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ ভালো হ্যাঁ করে হ্যাঁ। দেখতে হবে। আমি তো, তুমি নিজে ভেবে দেখো। তুমি যেটা বলছো ওটা প্রিয়াম্বেল, PREAMBLE, সেটাকে বলে সংবিধানের এ, প্রস্তাবনা। আর এটা হচ্ছে পলিসি মানে নীতি। গভর্নেন্স মানে কি? শাসন। গভর্নেন্স, হ্যাঁ শাসন, হ্যাঁ ঠিক আছে, প্রশাসন বলে। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেশন। ক্ষমতা পরিচালনা করা। অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসন, তোমার সেই হিসেবে বলা হয় ভারতীয় প্রশাসনিক কীর্তক বা সেই প্রশাসনের কথা হ্যাঁ এখানে বলা হ্যাঁ। হচ্ছে, ঠিক আছে? ক্ষমতা, গেল। ক্ষমতা পরিচালনা করে, হ্যাঁ হ্যাঁ। যেটা বলছো সেটাও ঠিক আছে, কিন্তু আমাদের এক্সাক্ট বলতে হবে। তুমি যখন দিচ্ছ হ্যাঁ না, স্যার বুঝতে পারছি। তুমি হ্যাঁ। কেন এগুলো বারবার বলছি, দেখো খুব বেসিক জিনিস, কেন এগুলোতে আমি এই বলছি। এক্সাক্ট মিনিং না জানলে বিদ্যা ভুল করবে। কারণ নেটে কি চায়, ঠিক আছে? এক্সাক্ট মিনিং, ঠিক আছে? হ্যাঁ তো স্যার, সেই জিনিসটা ওই দরকার। এক্সাক্ট মিনিংটা না জানলে আমি কিছুতেই করতে পারবো না। কিচ্ছু করতে পারবো না। এখানে মাইনাস নেই তাও ঠিক আছে, কিন্তু জিরো খাবে। জিরো খেলে র‍্যাংকিং উঠবেও কি করে আমার? খালি নেট অব্দি যাবে, জেআরএ করা হবে না। তো সেই জিনিসটা মাথায় রাখতে হবে। একদমই স্যার। ঠিক আছে? ওই জিনিসটা তো তার জন্য নিজেকে অনেক এক্সাক্ট তৈরি মিনিং, করতে হবে। যে অর্থ কি, প্রকৃত অর্থ কি। দেখো, পুরো বাংলায় আমরা কখনো কথা বলি না। ঠিক আছে? তার জন্য দেখো বাংলা কথা বলতে কত ইংলিশ পড়ছি। কিন্তু এক্সামে তো তা দেখবে না। এক্সামে দেখবে যে তুমি কতটা বাংলা জানো। তোমাকে কেন সিট দেবো আমি? কিসের জন্য? যে তুমি ঠিকঠাক জানো কিনা, তাই না? তো সেই জিনিসগুলো কিন্তু হ্যাঁ খেয়াল রাখা দরকার। সি মানেও দেখা, লুক মানেও দেখা, তাই না? দুটোই মিনিং ঠিক। হ্যাঁ কিন্তু তুমি কোনভাবে ব্যবহার করছো তার উপর ডিপেন্ড করে। বাংলাতেও ঠিক তাই। ঠিক আছে? সি মানে দেখছি, এখানে লুক মানে দেখছি। কিন্তু বাংলাতেও ঠিক সেরকম, যে আমরা যখন যেভাবে ব্যবহার করা হচ্ছে, যে প্রকৃত অর্থ কি, যেটা আমরা বাংলায় বলি অন্তর্নিহিত অর্থ কি, সেটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? তার এইখানে হচ্ছে এক্সাক্ট মিনিংটা কি বলছে। তো সেই জিনিসটা জানলে তোমার যেকোনো টাইপের কোয়েশ্চেন করতে সুবিধা হবে। আচ্ছা গেল। নেক্সট আসছে কি 5 কোয়েশ্চেন ইজ ক্যারিড 2 মার্কস। তো এটা হচ্ছে তোমার এই যে দেখো নোট দিয়ে দিয়েছে যে আর টু বি সেট ফ্রম ইচ মডেল, মানে প্রত্যেক পার্ট থেকে 5টা কোয়েশ্চেন থাকবে, 2 মার্ক করে থাকবে, 5 দুগুণে 10 মার্কস হবে। এই হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। পরেরটা কি বলছে, whenever graphical pictorial questions are set for cited candidate, a passage followed by equal number of question and weight is to be for visually impaired candidate, মানে যারা দেখতে পায় না তাদের জন্য একটু অন্য টাইপের কোশ্চেন থাকে। তাই যাই হোক, ওটা অতটা কাজে দেবে না। তুমি কোশ্চেন দেখে বুঝতে পারছো প্রত্যেক কোশ্চেন 2 মার্ক করে থাকবে, বেসিক্যালি তাই বোঝাচ্ছে। তো এই হচ্ছে পুরো সিলেবাসের এক্সাক্ট বাংলা, যেটা আমি বললাম যাতে তোমার সহজে বুঝতে তোমার বিদ্যার সুবিধা হয়। তো সেই পার্টে আমাদের এখানে খেয়াল কিন্তু রাখতে হবে। এই হচ্ছে পুরো সিলেবাস গেল। স্যার আমি প্রত্যেকটা মিনিট, হ্যাঁ বল কি কোশ্চেন আছে বল। বলছি স্যার, অঙ্কটা কিভাবে করবো? মানে অঙ্কতে আমি যা হোক করে মানে পাস করে এসেছি এতদিন। তো অঙ্কটা আমি কি করব জানি না, অঙ্কটা সবচেয়ে টাফ লাগছে। আচ্ছা, অঙ্কতে তুমি সে দেখো যেগুলো আমরা যখন করবো আস্তে আস্তে
সেই হিসাবে আমি ধরে ধরে দেখিয়ে দেবো, সব করার দরকার নেই। কিছু কিছু জিনিসগুলো যেটা আছে সেই জিনিসগুলোতে আমরা ম্যাক্সিমাম ফোকাস করবো যদি খুবই সমস্যা হয়। ধরো তোমার এরকম মনে হচ্ছে যে যেহেতু অঙ্ক তুমি লাস্ট করেছো না হলেও 5-6 বছর আগে বা তারও বেশি, না না 5-6 না 7-8 বছর আগে, হ্যাঁ হ্যাঁ 7-8 বছর আগে ছেড়ে দিয়েছো অঙ্ক, ঠিক আছে? তো তোমার সেই হিসাবে এখন তাহলে খেয়াল রাখতে হবে যে আমি প্র্যাকটিক্যাল জিনিস বলি, ঠিক আছে? কারণ এখানে হাই-ফাই ডায়ালগ দেওয়ার ব্যাপার না। এক্সাম ক্র্যাক করতে হবে, আমার জিআরএফটা আনতে হবে, সেই হচ্ছে মোট। তাহলে আমার খেয়াল করতে হবে যে কোনটা আমার স্ট্রং পয়েন্ট। তো সেই স্ট্রং পয়েন্টে আরো বেশি ফিনিশিং দিতে হবে। আর যেটা একদম উইক পয়েন্ট, তো সেইটায় একটু মোটামুটি পালিশ দিয়ে এমন পজিশনে আসতে হবে যেন একদমই আমি 0 না খাই সেখান থেকে। এই খেয়াল রাখতে হবে। তো তাহলে আমার উইক পয়েন্ট কি? আমার যেহেতু আমি বাংলা নিয়ে পড়ছি, আমার উইক পয়েন্ট হচ্ছে অঙ্ক। তো এবার তাহলে অঙ্কর মধ্যে কোন, কোন জিনিসগুলো আমার খুব খারাপ লাগছে বা আমি একদমই মানে বুঝতে পারছি না বা পারছি না বা আমার হবে না। যতই আমি প্র্যাকটিস করি তাতে আমার সময় নষ্ট হচ্ছে, আমার টেনশন হচ্ছে এবং সেই টেনশনে আমার অন্য পার্টটা আমার নেগেটিভ ইফেক্ট পড়ছে। আমি একদম রিয়ালিস্টিক জিনিস বলছি বিদ্যা, দেখো, ঠিক আছে? আমি এটা বলছি না যে হ্যাঁ, প্র্যাকটিস করলে ওইসব হয়ে যাবে। ওইসব ডায়ালগ দেওয়া যায়। কিন্তু বেসিক্যালি যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তাদের হ্যাঁ, খেয়াল রাখতে হবে যে আমার ম্যাথের সমস্যা। তাহলে এবার দেখতে হবে ম্যাথের মধ্যে কোন, কোন পার্টটা আমার খুব টাফ লাগছে। সেগুলো একটু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? আমি একদম রিয়ালিস্ট সিস্টেম বলছি। তাহলে সেগুলো বেশি প্র্যাকটিস করতে হবে। আর যেগুলো সলিড আমি পারি রেগুলার, ঠিক আছে? তাহলে সেইখানে ধরো লাভ ক্ষতির যে পার্টটা আছে, তাই না? লাভ ক্ষতি আছে মনে পড়ছে? সিলেবাসে আমাদের। হ্যাঁ স্যার, হ্যাঁ, প্রফিট অ্যান্ড লস যেটা। প্রফিট অ্যান্ড লস। ধরো তুমি প্রফিট অ্যান্ড লস তুমি মোটামুটি বোঝো এবং সেগুলো থেকে তুমি পারো। তাহলে হ্যাঁ, ওখান থেকে ফোকাস করতে হবে যে এইখান থেকে যাই কোয়েশ্চেন আসুক আমি করব। তাহলে এই বইতে যেগুলো আছে সেগুলো আমি ফলো করব বা প্র্যাকটিস করব। প্রিভিয়াস ইয়ারে যেগুলো আসছে ওগুলো আমি প্র্যাকটিস করব। প্লাস আমি যে বইটা কিনেছি ওই যে সাদা যে বইটা দেখালে ওখান থেকেও লাভ মানে প্রফিট অ্যান্ড লস থেকে লাভ ক্ষতি থেকে যে কোয়েশ্চেন আসছে আমি সেগুলো করব। ধরো টাইম অ্যান্ড ডিসট্যান্স তুমি পারো না। দেখো আমি একদম রিয়ালিস্ট সিস্টেম বলছি বিদ্যা, বোঝার চেষ্টা করো, ঠিক আছে? যাতে ধরো হ্যাঁ এই স্যার, হ্যাঁ পার্টটা স্যার। আমার যদি খুবই হয় বা আমি হ্যাঁ, প্র্যাকটিস করলে এ করি কারণ কিন্তু এখানে তো কমন আসবে না। কিন্তু এখানে আসবে ওই জায়গা থেকে কোয়েশ্চেন আসবে। কিন্তু এই পার্টটা যদি মনে হচ্ছে আমি খুবই কঠিন হচ্ছে, পারছি না, তাহলে অন্য যেগুলো পারছি সেইখানে বেশি ফোকাস করতে হবে। কারণ আল্টিমেটলি আমার টোটাল নাম্বারটা দরকার। যাতে আমি জিআরএফ টা পেয়ে যাচ্ছি। তাহলে ম্যাথ পার্টের জন্য কত পার্ট থাকছে? এটা তুমি দেখে নাও, বলো কত থাকছে ম্যাথে? 10। 10 থাকছে। ঠিক আছে? তো সাপোজ ধরো তাহলে ওখানে কত থাকছে ধরো, ধরো তুমি টাইম অ্যান্ড ডিসট্যান্স পারো না। তাহলে ওতে 2 থাকছে। সাপোজ ধরো 2 থাকছে। ঠিক আছে? ভেবে নাও তুমি। তাহলে ওই 2 পয়েন্ট আমি আউট করে দিলাম। কিন্তু ওই 2 মার্কের টেনশনে আমি যদি অন্য 40 মার্ক শেষ করি তাহলে কি অবস্থা হবে? আমি কি বোঝাতে চাচ্ছি বুঝতে পারছো? তো সেটা কিন্তু কখনো করা হ্যাঁ যাবে না। স্যার, তো বুঝতে তাহলে পারছি। তো ম্যাথের আমি যেই পার্টটাতে পারি খুব ভালো সেই জিনিসগুলোতে আমি বারবার প্র্যাকটিস করে ওটা সলিড মার্ক আমি তুলব। আর যেটা আমার পারছি না বা টেনশন হচ্ছে বা আমি খালি ভুল করছি সেই টেনশনে আমার শেষ হয়ে যাচ্ছে অন্যান্য প্রিপারেশন। সেটা যখনই হচ্ছে আউট, 2-4 মার্কে কোনো যায় আসে না। আমি একদম রিয়ালিস্ট সিস্টেম বলছি। 2-4 মার্কে কিচ্ছু যায় আসে না। অনেক সময় পারা জিনিস ঠিক আমরা ভুল আছে করি। স্যার। আর যেখানে না পারা পারবো তো তার জন্য আমি টেনশন করে আমি খাওয়া ঘুম বন্ধ করব কেন? তাই না? বুঝতে পারছো আমি কি বললাম? তো এই পলিসিতে আমরা ফলো হ্যাঁ করব। স্যার। একদম রিয়ালিস্টিক সিস্টেম। যাতে কোনো আমাদের সমস্যা না হয়। বোঝা গেল? তো আর টেনশন থাকবে হ্যাঁ না। তো স্যার। সেইভাবে আমরা ঠিক আছে। চলো তাহলে এবার ফার্স্ট যে পার্ট আছে, আশা করি তুমি বুঝতে পেরেছো আমি কি বলছি। পেজ নাম্বার এবার 1.1 এ চলে এসো। দেখো এই যে টিচিং অ্যাপটিটিউড আছে। ওকে স্যার। পেয়েছো? আচ্ছা। হ্যাঁ স্যার, পেয়েছি। এক হ্যাঁ, হ্যাঁ। মিনিট। তো এইখানে এই জিনিসগুলো আমরা দেখো ১ নম্বর পেজে চলে আসো। পেয়েছি স্যার। এখানে এগুলো তুমি হ্যাঁ। পড়েছো আমাকে তাই যেহেতু তুমি এক্সাম্পল দিয়েছো। স্যার, ক্লাস 11 এ এডুকেশন ছিল, তখনও পড়েছিলাম। কতবার এডুকেশন ছিল? আচ্ছা, আচ্ছা, 11 আচ্ছা, ওকে। হ্যাঁ। তাহলে তো তোমার অনেক জিনিস এখানে জানা হচ্ছে। এখানে খেয়াল করতে হবে, দেখো এখানে ফার্স্ট চ্যাপ্টারে আমাদের কি রয়েছে? টিচিং অ্যাপটিটিউড। চ্যাপ্টারটা শেষ হচ্ছে কোথায়? পেজ নাম্বার ধরো আমি সোজা বাংলা স্টাইলে যদি আমি বলি, কোয়েশ্চেন শুরু হচ্ছে এখানে হ্যাঁ 56 পেজ। 57 পেজ থেকে এখানে কোয়েশ্চেন দেওয়া শুরু করেছে মানে প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে? 2 অবধি। হ্যাঁ। 56 থেকে হ্যাঁ। শেষ তো হচ্ছে মাত্র গিয়ে এই কটা পাতা। 86। ঠিক আছে? তার মানে 56 পেজ হচ্ছে ফার্স্ট হ্যাঁ। চ্যাপ্টার। একদম প্র্যাকটিক্যাল সিস্টেম বলি, হ্যাঁ। ঠিক আছে? কারণ আমাদের এক্সাম ক্র্যাক ঠিক করতে আছে স্যার। হবে সেই হচ্ছে issue, ঠিক আছে? তার জন্য যে সলিড প্যাটার্ন করা যায় আমরা সেভাবে এগোবো। বেশ, তাহলে এখানে টিচিং পার্টে আমাদের 56 পেজ রয়েছে। তাহলে এখানে কি জিনিসের উপর তারা ফোকাস করছে?
তো সেই জিনিসগুলো আমাদের লাইন বাই লাইন এগোতে হবে। তুমি ধরো আগেরবার যখন করেছিলে খুব ভালো কথা, কিন্তু এখন কি বলতো বিদ্যা খুঁটিয়ে খুঁটিয়ে এরা কোশ্চেন করে। তো তার জন্য প্রত্যেকটা চ্যাপ্টার যখন আমরা পড়বো, প্রথম যখন তুমি পড়ছো ২-৩ বার লাইন বাই লাইন ধরে পড়ো, যে এখানে কি বলছে, চ্যাপ্টারে কি আছে, সেই জিনিসগুলোতে আমার এখানে ফোকাসটা করা দরকার, যে মেইন ইস্যু কি এখানে। তখন কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে না এখানে। প্রথম ২-৩-৪ বার যখন আমি পড়ছো এই একেকটা চ্যাপ্টার, পুরো A to Z ওই চ্যাপ্টারে যা আছে লাইন বাই লাইন তুমি পড়লে। যেখানে লাইন বাই মানে টার্ম বুঝতে পারছো না, তার মিনিংটা ধরে তুমি আবার লেখো বা পড়ো। সেই জিনিসটা দরকার। সাজেশন কিন্তু করবে না। সাজেশন করলে ফেল আচ্ছা করবে, যে স্যার। হ্যাঁ এটা ইম্পোর্টেন্ট, এবার জুলাই মাসের এক্সামে এখান থেকে এই কোশ্চেনটা এসেছিল, তাহলে বাকি এইটা আছে এখান থেকে এটা আসবে না, ওরকম কিন্তু করো না। সাজেশন করলে পাস করতে পারবে না। ঠিক আছে? এটা নেট ঠিক এক্সামে আছে। সেই জন্য করতে দরকার। তো তার জন্য কি করতে হবে আমাদের? সব রিডিং করে তার সামারিটা করতে হবে। সামারি মানে সারমর্মটা। সাপোজ ধরো আমি ফার্স্ট চ্যাপ্টার পড়ছি, এখানে কোন ইস্যুর উপর ফোকাস করছি? দেখো এখানে এডুকেশনের উপর ফোকাস করছে, মানে শিক্ষা। তারপর টিচিং বলতে এখানে তোমার এখানে শিক্ষা দেওয়ার যে সিস্টেম তার উপরে ফোকাস করছে। নেক্সট হচ্ছে লার্নার ক্যারেক্টারিস্টিক্স, মানে যে তোমার লার্নার মানে শিখছে। প্রথম পেজ পেয়েছো? খুঁজে আমি প্রথম পেজ থেকে বলছি। হ্যাঁ, এই যে সেই তো। হ্যাঁ স্যার, পেয়েছি। একদম ১ হ্যাঁ, নম্বর। হ্যাঁ, এটার কথা আমি বলছি। হ্যাঁ, হ্যাঁ, ১ নম্বর পেজ। ওটার কথা আমি বলছি। তো পেয়েছি এখানে স্যার। কি জিনিসগুলো বলছে, যে যেগুলো আমি মানে তো বাংলা মানেটা ১ম এই বলেছি। তো এই জিনিসগুলোতে এখানে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? আর কি বলতো প্রিপারেশন একটা জিনিস মাথায় রাখো, যে টুকলি করা শুরু করো এখন। টুকলি মানে সামারি। ঠিক আছে? নিজের প্রিপারেশন এর জন্য ধরো যে টপিকটা পড়ছি ওর জিসটা কি আছে? মনে করে দেখো, ধরো তোমার সাথে যারা পড়তো লাস্ট বেঞ্চে পড়তো, ওরা কি করতো? টুকলি করতো। সেটা কি করতো? মানে ওই চ্যাপ্টারে কি আছে, ওই জিনিসে কি আসছে সামারি করে লিখতো ৩-৪ লাইনে বা শর্টে করে। তো ওই জিনিসটা আমাদের নিজেদের প্র্যাকটিসের জন্য করতে হবে টুকলিটা। যাতে আমি সেকেন্ডের মধ্যে বের করতে পারি যে এখানে কি আছে। পয়েন্টটা বুঝতে পারলে তো আমি কি বলবো? হ্যাঁ যাতে স্যার, ওই চ্যাপ্টারে একদম। আমি শর্টে ৪-৫ লাইনের মধ্যে বা ৪-৫ শব্দের মধ্যে আমার মাথায় থাকে। সেই জিনিসটা আমাদের করতে হবে। স্যার সাপোজ তার এখানে দেখো কি বলো। হ্যাঁ, তাহলে বলছি যে বইয়ে লিখে লিখে পড়বো, পড়ার পর খাতাতে গিয়ে সামারি করব প্রত্যেকটা পরপর, তাই তো? হ্যাঁ, লিখতে হবে, বাংলাতেই লিখবে। ঠিক আছে? যেহেতু তোমার বাংলায় রয়েছে, ধরো যে জিনিসটা টার্ম বুঝতে পারছো না, তুমি ধরো আমার জন্য রেখে দিলে বা নেক্সট দিন ক্লাসে বলে দিলাম, সেগুলো তো আছে। তাহলে সে বাদ তোমার যদি মনে হয় এক্সাক্ট বাংলা আমি লিখে দেখে নিলাম, সেটাও তুমি করতে পারো। কিন্তু তারপর বুঝতে পারছো না, কোনো সমস্যা নেই। নেক্সট দিনগুলো আমরা ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করবো বিস্তারিতভাবে। এইভাবে করতে হবে। কিন্তু সামারি এখানে মাস্ট। মানে সারমর্মটা, মানে ধরো যে টপিকটা আমরা পড়ছি, ওখানে আলোচ্য বিষয়বস্তু কি বিষয় সম্পর্কে ওখানে আলোচনা করা হচ্ছে, সেই জিনিসগুলো আমাদের এখানে খেয়াল রেখে করতে হবে আমাদের শর্ট নোটে। যাতে ওই ঠিক শর্ট আছে। নোটটা আমরা বিদ্যা এক্সামের আগে দেখে রিভিশন হিসাবে আমরা করতে পারি। যে এটা আমি নোট নিজে আমি করেছি, যেখানে ফার্স্ট চ্যাপ্টারে এই ইস্যুগুলোর কথা এখানে বোঝা হচ্ছে, এই থিঙ্কারের কথা আছে, তিনি এই কোর্স বলেছেন, বা এই বিষয়বস্তু এই কথা বলা হচ্ছে, যেগুলো আমার টুকলির মধ্যে রয়েছে। টুকলি বলতে আমার এখানে সামারির মধ্যে রয়েছে, যেটা আমি ওই কয়েকটা লেখা দেখার সাথে সাথে মনে পড়ে যাচ্ছে, হ্যাঁ ফার্স্ট চ্যাপ্টারে আমার কি ছিল। পয়েন্টটা বুঝতে পারলাম আমি কি বলছি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, একটা মাইন্ড ম্যাপ। বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। তো এই জিনিসটা আমাদের এখানে খেয়াল রাখতে হবে। আর তো স্যার এখানে অনেক জিনিস তো হয়ে যাচ্ছে। একেকটা চ্যাপ্টার যখন আমি পড়ছি তখন অনেক সময় ভুলে যাচ্ছি আমি কি করব? ধরো তুমি শুয়ে আছো, চোখ বন্ধ করে ওই যে জিনিসগুলো তুমি টুকলি করলে, ওই জিনিসটা তুমি এখন পরপর সিনক্রোনাইজেশন করতে থাকো। তার মানে কি? স্টেপ বাই স্টেপ ওটা চোখ বুজে ভাবতে থাকো। যে হ্যাঁ, এখানে ১ নম্বরে আমি কি লিখলাম, ২ এ কি আসছে, ৩ এ কি লিখলাম, ৪ এ কি লিখলাম। যদি পরপর মনে করতে পারো তাহলে ঠিকঠাক ভাবে এগোচ্ছে। যদি না মনে করতে পারো আবার চোখ খোলো। খুলে আবার টুকলিটা দেখে নাও। তাহলে তুমি সিনক্রোনাইজেশন করতে পারবে। মানে কি? কোনটার পর কোনটা পরপর তুমি বলতে পারছো না। কারণ ম্যাচিং দেয় অনেক সময়, বুঝলে বিদ্যা? তুমি দেখবে পেপার 1 এ দেখেছো? ম্যাচিং থাকে। মানে এর সাথে এটা লিঙ্ক করো। কোনটা কার সাথে হ্যাঁ, বলছে। হ্যাঁ, সাপোজ ধরো উডস হ্যাঁ। এডুকেশন ডেস পাস যেটা ছিল না? এটা কে তোমার মানে চালু করেছিল? তো তাহলে এই পাশে রয়েছে। তোমায় এভাবে লিঙ্ক করতে হবে। তাই না? দেখবে নেট এক্সাম এরকম কোয়েশ্চেন থাকে কিন্তু। মনে পড়ছে? হ্যাঁ, দেখেছি স্যার, তো দেখেছি। তোমার তো হ্যাঁ, এমনি হ্যাঁ। মনে পড়ছে, হ্যাঁ, উডস এডুকেশন ডেস পাস চার্লস উড তৈরি করেছিল। মনে পড়ছে? তো এই যে জিনিসগুলো দরকার। তো সেইভাবে আমাদের খেয়াল রাখতে হবে। তো সেই হিসাবে যদি আমি করি টুকটিতে, তাহলে আমার ওগুলো মনে থাকছে। যে কে এই জিনিসের মধ্যে রয়েছে। সেঞ্চুরি ওয়াইজ। সাপোজ দেখো এই যে ধরো এই যে ন্যাচারালিজম এর কথা এখানে বলা হচ্ছে। তোমার এখানে বিভিন্ন ধরনের থিঙ্কার এর কথা বলা হচ্ছে, যে রাজা কোন টাইমে আসছে এবং তাদের নাম কি। সেই জিনিসগুলো এখানে খেয়াল রাখা দরকার। আর এখন এই সমস্ত জিনিসগুলো কিন্তু জিজ্ঞেস করছে। পেপার 1 এ ধরো যে
কোন কোন এখানে থিঙ্কাররা রয়েছে, মানে থিঙ্কার বলতে কি চিন্তাবিদের কথা আমরা বলছি। সেই চিন্তাবিদের চিন্তাবিদ, লেখা হ্যাঁ। বইয়ের নাম, হ্যাঁ, ঠিক আছে? চিন্তাবিদের লেখা বইয়ের নাম কি? ঠিক আছে? রাজা ঘোষের এরকম এই দেখো এই যে পেজ নাম্বার 1.3 তে 4 নম্বর দেখো এই যে ন্যাচারালিজম, দেখেছো? শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে ফ্রেডরিক ফ্রোবেল, তারপরে জ্যাজাক রুসো, ঠিক আছে? এই যে এনাদের পরপর নাম রয়েছে। তো এনারা কি বই লিখেছে? এমিলি লিখছে, ঠিক আছে? রুসো লিখেছে। রুসোর বই এমিলি। এমিলি বলতে তোমার জ্যাজাক রুসো ধরো কোন দেশের তোমার থিঙ্কার জিজ্ঞেস করো। ফ্রেঞ্চ, ওকে? ফরাসি। বুঝে পেয়েছো? 1.3 পেজ নাম্বার 1.3 এর 4 নম্বর পয়েন্ট। পেজ নাম্বার 1.3 এর 4 নম্বর পয়েন্ট। হ্যাঁ, পেয়েছি স্যার, এই যে। হ্যাঁ, ওই যে দেখো যে জ্যাজাক রুসো এখানে বইয়ের নাম রয়েছে এমিলি। ঠিক আছে? গুরুদেবের লেখা বই আসছে। আচ্ছা, রবীন্দ্রনাথ এইবার ঠাকুর, কিন্তু হ্যাঁ স্যার। এক্সামে জিজ্ঞেস করবে নোবেল কোন কোন সাবজেক্টে কে পেয়েছে? কোশ্চেন আসবে, আসবে, আসবে এবং আসবে। কোন কোন ক্ষেত্রে নোবেল কে পেল? সাহিত্যে কে পেয়েছে বলো? এবছর? এই যে কালকে দিয়েছে লিস্ট, দেখেছো? স্যার দেখেছি, নামটা আমি ভুলে গেছি। হয়তো মুখস্থ করতে হবে, ঠিক আছে? এখান থেকে কোশ্চেন আসবে। যে লাফালাফি করছিল ডোনাল্ড ট্রাম্প ওকে দেবে, তা কিন্তু দেয়নি, তাই না? যেগুলো আমরা নিউজে দেখেছি। তো কোন কোন ক্ষেত্রে কারা কারা নোবেল পেলো, কোন দেশের বাসিন্দা, কি বই লিখে পেয়েছে, মুখস্থ রাখতে হবে বিদ্যা। এখানে বোঝাবুঝির কোনো সিন নেই। কি বললাম? এখানে হ্যাঁ বোঝার স্যার, কোনো বুঝতে সিন নেই, পেরেছি। পুরো মুখস্থ রাখতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স। হুম। কারেন্ট অ্যাফেয়ার্স ধরো সাহিত্যে কে পেলো, শান্তিতে কে পাচ্ছে, ঠিক আছে? ধরো তোমার এখানে স্যার। ফিজিক্সে, কেমিস্ট্রিতে, মানে যেখান থেকে খুশি দিতে পারে। যেহেতু আমরা বাংলা পড়ছি, তো বাংলা তোমার সেই হিসেবে বাংলা সাবজেক্টে আসবে। কিন্তু ধরো যখন পেপার ওয়ানে তো বাংলা বলে সিন নেই, যেকোনো জায়গা দিয়ে দিতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে তোমার জানতেই হবে। তো সেটা তুমি দেখে নিও, যেকোনো বইতে তুমি পেয়ে যাবে। রিসেন্ট নিউজ যাবে, কাল পরশুই বের নিউজ, ঠিক আছে? তো ঠিক সেইভাবে আছে আমাদের স্যার। এখানে খেয়াল রাখাটা জ্ঞান। মানে কি বলতো, সিস্টেমটা বোঝার চেষ্টা করো যে আমি কি তোমাকে বোঝাতে চাচ্ছি, যে তারা কি চাইছে। দেখো আমার কি ভালো লাগে বা তুমি কি ভালোবাসো তাতে কোনো যায় আসে না। এখানে হচ্ছে তারা কি চায়, এক্সামে কি চায় সেইভাবে আমাদের প্রিপেয়ার করতে হবে বা আমাকে নিজেকে প্রস্তুতি নিতে হবে। তাহলেই আমরা সেই হিসেবে প্রপার ওয়েতে পাবো। তার জন্য পয়েন্টটা বোঝার চেষ্টা করো। ঠিক আছে? তারপর দেখো যে প্রোগ্রেসিভিজম আসছে, তারপর তোমার কগনিটিভ থিওরি 20th সেঞ্চুরিতে আসছে কারা, কারা। সেঞ্চুরি ওয়াইজ এখানে খেয়াল রাখলে খুবই সুবিধা হবে। ওকে? পেপার 1 এর ক্ষেত্রে তারপরে দেখো এখানে তো স্যার এখানে তো প্রচুর পয়েন্ট রয়েছে। আপনি তো সামারি করতে বলছেন, তো তাহলে আমি সবই কি করে করব? তো দেখো এইখানে খেয়াল রাখতে হবে যে মোস্ট ইম্পোর্টেন্ট যারা, মানে খুব খুব ক্রুশিয়াল, মানে সোসাইটিতে খুবই যারা নাম করা, তাদের উপর ম্যাক্সিমাম ফোকাস করতে হবে। যেমন ধরো এই যে গুরুদেবের কথা আমরা বললাম, যা কুশের কথা বললাম, এরা হচ্ছে সোসাইটিতে প্রাচ্যে বলো বা পাশ্চাত্যে বলো, আবার বলছি বিদ্যা, প্রাচ্যে বলো বা পাশ্চাত্যে, এরা সারা জীবন সব জায়গাতেই খুবই ফেমাস। তো এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে ফোকাস করতে হবে। ওকে? এবং সেঞ্চুরি ওয়াইজ মানে কে কোন শতাব্দীতে খুবই ফেমাস, 18th সেঞ্চুরিতে কে, 19th সেঞ্চুরিতে কে, 20th সেঞ্চুরি থেকে, 21st সেঞ্চুরি থেকে। যেরকম তোমার দেখো 19th সেঞ্চুরিতে গুরুদেব আসছে, ওই রকম 19th সেঞ্চুরিতে পাশ্চাত্যে তোমার এখানে মেকিয়াভেলি আসছে। ঠিক আছে? তো এই যে ব্যাপারগুলো আমাদের এভাবে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? সিস্টেম বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু মনে রাখতে সুবিধা হবে যে কে কি বলছে। তারপর দেখো এই যে পরের পেজে দেখো এই যে স্বামী বিবেকানন্দ আসছে। রোল অফ স্বামী বিবেকানন্দ একটু আগে বললাম। ঠিক আছে? এই যে ওনার চিকাগো স্পিচ আসছে 1893 সালে। ঠিক আছে? ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়াস কনফারেন্স বলছেন, যার কথা আমি একটু আগেই বলছিলাম। আর তোমাকে তো জিজ্ঞেস করবেই, ইন্টারভিউতেও তোমার জিজ্ঞেস করবে, যেহেতু ওই ডিপার্টমেন্ট ওই কলেজ দিয়ে তুমি আসছো, বুঝতেই পারছো। তোমার খালি ইয়ার বললে হবে না, ডেট সহ বলতে হবে। কি বললাম বিদ্যা? অন্য ধরো যারা সেন্ট স্টিভেন বা এখানে আশুতোষ কলেজ থেকে যে পড়েছে তাকে জিজ্ঞেস করবে, আচ্ছা বিদ্যা স্বামী বিবেকানন্দ কবে জন্মগ্রহণ করেছে বা কবে মারা গেছে? তুমি বলে 1902 সালে। তারা বলতে পারে, তুমি কিন্তু তা বলতে পারো না, কারণ তোমার কলেজের লোক সে। তোমার বলতে হবে ডেট সহ। বুঝতে পারছো আমি কি বলছি? কারণ তোমার কলেজের সে, তোমার ডেট সহ বলতে হবে। মানে ডেট মানে এক্সাক্ট কোন ডেটে মারা গেছে। 1902 সবাই জানে। কত তারিখে বলো? বেলুড় মঠে কবে মরেছে? মনে পড়ছে? আমি ইংলিশ লিটারেচারে কিছু জিজ্ঞেস করছি না, বাংলার কথাই জিজ্ঞেস করছি, মনে করে দাও। এর থেকে বেসিক কিন্তু কোশ্চেন হতে পারে না। পয়েন্ট বোঝার চেষ্টা করো, এক্সাক্ট মনে রাখতে হবে। আর আমি আমাদের কলেজের লোক বলছি,
বুঝতে পারছো? এই জিনিসগুলো একটা লিস্ট করবে। তোমার নেক্সট উইক না, সামনের মাসের হোমওয়ার্কের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রেসিডেন্সিতে কারা কারা ইম্পর্টেন্ট পড়েছিল সাহিত্যের উপর বেস করে, এবং যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে তারা কবে জন্মেছে, কবে মরেছে, কোন সালে প্রেসিতে পড়তো, কি বই লিখেছে, কি পুরস্কার পেয়েছে, কোথায় মারা গেছে। বুঝতে পারলে? এর লিস্ট করতে হবে। এখান থেকে কোশ্চেন তোমার খালি নেট এক্সামে না, আর ইন্টারভিউতে তোমাকে তো জিজ্ঞেস করবে। অন্য কাউকে জিজ্ঞেস না করলেও তোমাকে করবে, তার গ্যারান্টি আমি দিচ্ছি, কারণ সেই কলেজ থেকে তুমি পাস আউট করা, তাই না? বুঝতে পারছো যে অন্যদের থেকে তোমাকে কি করে আলাদা করে ডিল করা হবে, কারণ তুমি ওখান থেকেই পাস আউট করা। তো কোনো টেনশন হচ্ছে, কোনো প্রবলেম? টেনশন না নেওয়ার কোনো না ব্যাপার স্যার। নেই। দেখো যেগুলো যেরকম হবে আমি সেইভাবে বলছি, ওকে? তো সেই জিনিসটা মাথায় রাখো। তো কোন ভাবে রাইটার আসছে তার জন্য আলাদা লিস্ট করবে। প্রেসি, শুধু প্রেসি না, বাংলা রেনেসাঁস, প্রেসিতে একটা গেল, আর বাংলা রেনেসাঁসের জন্য আলাদা করতে হবে, মানে বাংলা নবজাগরণের জন্য সেগুলো আলাদা, সেটা তুমি অলরেডি জানো। কিন্তু যেহেতু প্রেসিডেন্সি আমরা কথা বলছি হিন্দু কলেজের, তো হিন্দু কলেজে কোন টাইমে কারা কারা আসছে, কি কি কারা করেছে, এর একটা লিস্ট দেখো। এখানে পেপার অনেই ওনার স্বামী বিবেকানন্দ লিস্ট দিয়ে দিয়েছে, তাই না? তো সেই পার্টে আমাদের এখানে খেয়াল হ্যাঁ রাখা দরকার। আরেকটা জিনিস খেয়াল রাখবি, দেখো বিদ্যা, 2026-এ আমরা এক্সাম দিচ্ছি, তাহলে না 2025-এ, তাহলে এর 100 বছর আগে 50, 150, 200 এই এক্সাক্ট টাইমে কি কি ইম্পর্টেন্ট জিনিসগুলো ঘটেছিল কোশ্চেন আসবে। আবার বলছি, 2025 সাল থেকে ঠিক 100 বছর আগে, বা 150 বছর আগে, বা 50 বছর আগে, বা 200 বছর আগে, বা 250 বছর আগে, এক্সাক্ট এই ইয়ারে কি কি জিনিসগুলো ঘটেছিল তার উপর ভিত্তি করে, বা কোনো জিনিসের ধরো 50 বছর পূর্তি হচ্ছে বা 100 বছর পূর্তি হচ্ছে, তো সেই জিনিসগুলো কি যেটা তুমি আমাদের ইতিহাসে ঘটেছে, সাহিত্যের ইতিহাস বলো বা বাংলা রেনেসাঁসে বাংলার ইতিহাসে ঘটেছে, তো সেই জিনিসগুলো সম্পর্কে তোমার লিস্ট জানা দরকার। কোন ইম্পর্টেন্ট জিনিসগুলো ঘটেছিল, কোথায় ঘটেছিল, তার সাথে রিলেটেড কে, বাংলা সাহিত্যের সাথে রিলেটেড কারা, যে রিলেটেড এর সাথে, এবং তাদের ইম্পর্টেন্ট কোটেশন কি, তো সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তো সেই জিনিসগুলো আমাদের এখানে খেয়াল রাখা দরকার। যেরকম দেখো, আহ আহ রিসেন্টলি নিউজে ছিল তোমার কে, গান্ধী, মহাত্মা গান্ধী। তো কি করেছিল, রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম আছে না? তো এই যে টার্মটা এগুলো নিজের মতো করে চেঞ্জ করেছিল, যে ঈশ্বর আল্লাহ তেরো নাম, সবকো ভগবতী দেব ভগবান, ঠিক আছে, এরকম আছে না? তুমি কিন্তু সেই জিনিসটা কিন্তু এই ইচ্ছা করে চেঞ্জ করেছিল ইউনিটির জন্য। তো এই জিনিসটা কেন বলছি আমি না, যেহেতু আম, গান্ধী নিজে ছিল কিছুদিন, তো এটা কারেন্ট অ্যাফেয়ার্স এ চলছে, তো তার জন্য গান্ধী কি কি করেছিল এই জিনিসটা খেয়াল রাখা দরকার। কিসের জন্য? কারেন্ট অ্যাফেয়ার্স। স্যার এটা তো আমার বাংলার সাথে রিলেট না, একদম ঠিক কথা। কিন্তু যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স এ চলছে, নিউজে তোমার গান্ধী তোমার আসছে, তো সেই জন্য এই টাইপের জিনিস তোমার দিয়ে দিতে পারে। পয়েন্ট বুঝতে পারছো? যেখান দিয়ে খুশি তারা কানেক্ট করতে পারে। যেহেতু গান্ধী নিউজে ছিল, তো তার জন্য এই জিনিসগুলো তোমার ইম্পর্টেন্ট। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তোমাকে নিউজ পেপার আমি পড়তে বলেছিলাম, শুরু করেছো? হ্যাঁ স্যার বলেছি আসবে, এটা তো গ্রামের দিকে একটু দেরি হবে, সামনের সপ্তাহ থেকে দেবে। সামনের সপ্তাহ থেকে দেবে, কিন্তু সামনের সপ্তাহ থেকে তাহলে যখন দেবে, তুমি কিন্তু আমি আস্তে আস্তে ডেট ধরে কারেন্ট অ্যাফেয়ার্স দেখা শুরু করবো তখন থেকে। মানে তুমি ডেট ধরে ধরে করবে কারেন্ট অ্যাফেয়ার্স, যে স্যার আজকে হচ্ছে সাপোজ ধরো 15ই নভেম্বর, এই যে আজকে বাংলা সাহিত্যে বা আমাদের বাংলার উপর ভিত্তি করে এই জিনিসগুলো ঘটেছে, ঠিক আছে? তো সেইভাবে ওই জিনিসগুলো করতে হবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এ কোশ্চেন আসবে, ওকে, একদম সলিড কোশ্চেন, তো সেই জন্য আমাদের এগুলো খেয়াল রাখা দরকার। এটা তুমি মাথায় রাখো। আর কারেন্ট অ্যাফেয়ার্স এ গেল, লেখা প্র্যাকটিস করো, যে যেভাবে বললাম, আর যাই তুমি পড়ছো বিদ্যা লেখো, না লিখলে মনে থাকবে না। ঠিক আছে? শরীর যখন একটু ভালো হবে, ঠিক আছে, আর খাওয়া মানে শরীরে খেয়াল রাখো, উল্টো পাল্টা ধরো অনিয়ম করবে না, ঠিক আছে? কারণ দেখো শরীর ঠিক না থাকলে অন্য কিছু তুমি কিছুই করতে পারবে না, ঠিক আছে? তো তার জন্য ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করা, শরীরের খেয়াল রাখা, এই জিনিসটা খুব দরকার। ওই জিনিসটায় ফোকাস করো, নাহলে কিন্তু সবই সমস্যা হয়ে যাবে। ঠিক আছে? ঠিকঠাক করে যত্ন নেওয়া হ্যাঁ শরীর, এটা কিন্তু সবার আগে, ঠিক আছে? তারপরে যেভাবে যে যেগুলো বলছি ওগুলো লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। আমি সেই হিসাবে লেখা হিসাবে দেখবো। ধরো নেক্সট উইক থেকে ধরো যা যাই তুমি পড়ছো বা যেগুলো আমি বললাম আজকে, সেই জিনিসগুলো আমি লেখা ফরম্যাটে দেখতে চাই। ঠিক আছে? আর আচ্ছা তো সেই হ্যাঁ। জিনিসটা এখানে দরকার, নাহলে মানে মনে রাখতে পারবে। আর ফুল ফর্ম গুলো লেখো। নেট এক্সামে দেখো পেপার ওয়ানে আরেকটা জিনিস ওরা খুব ফোকাস করে, ফুল ফর্ম। ফুল ফর্ম মানে কি, ধরো তুমি বলতে ধরো WTA, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বা WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, মানে বুঝতে পারছো?
এই টাইপের জিনিসগুলো কিন্তু ওরা টিচিং সাথে তার সাথে রিলেটেড, শিক্ষার সাথে রিলেটেড জিনিসগুলো এটা ফুল ফর্ম দিয়ে দেয় যে এর মধ্যে এটা ফুল ফর্ম কি, ABCD এর মধ্যে থেকে খুঁজে বের করো। পয়েন্ট বুঝতে পারছো? তো সেই জন্য আমাদের এখানে খেয়াল রাখার দরকার। না হলে কিন্তু আমরা পারবো না। আর এখানে দেখো মানে বানানোর কোনো সিন নেই। তুমি বুঝতেই পারছো যে এক্সাক্ট মিনিং যদি তুমি না জানো তুমি পারবে না। সাপোজ দেখো এই যে কনক্রিট এক্সপেরিয়েন্সিং ফিলিং দিচ্ছে যে অ্যাক্টিভ এক্সপেরিমেন্টেশন কিরকম আসবে, অ্যাবস্ট্রাক্ট কনসেপচুয়ালাইজেশন কিরকম আসবে। তো এই জিনিসগুলোর কথা এখানে কভার করছে। ফর্মস অফ এডুকেশন, এডুকেশন কি কি টাইপের হয়, ফর্মাল, ইনফর্মাল, নন ফর্মাল। তো এইভাবে এই মেইন জিনিসগুলো এখানে এই চ্যাপ্টারে রয়েছে। তারপর দেখো কোয়েশ্চেন সব দিয়ে দিয়েছে। ধরো প্রত্যেকটা চ্যাপ্টার যখন তুমি পড়ছো, রিডিং 4-5 বার হয়ে গেল, আগে দেখো যে আমি এক্সাক্ট মিনিং গুলো বুঝতে পারছি কি। যদি আমি বুঝতে পারছি খুব ভালো কথা, বুঝতে না পারলে ধরো ইনস্ট্যান্ট দেখার জন্য একটু তুমি তোমার কাছে নিশ্চয়ই ডিকশনারি তোমার নিয়েছে। আচ্ছা ডিকশনারি বাংলা কি বলো? হ্যাঁ, ডিকশনারি বাংলা কি? ডিকশনারি বাংলা কি? অভিধান। অভিধান, অভিধান। ঠিক আছে। শব্দকোষ কি তাহলে? হ্যাঁ, শব্দকোষ কাকে বলে? শব্দকোষ কাকে বলে? শব্দকোষ। অভিধান আর শব্দকোষের পার্থক্য কি বলো? এর অভিধান মানে যেখানে শব্দগুলোর মানে অর্থ দেওয়া থাকে, প্রকৃত ঠিক আছে। অর্থটা দেওয়া থাকে। আর শব্দকোষ মানে কি? আর শব্দকোষের যেটা মানে শব্দের ওপর দেওয়া থাকে, মানে বোঝাতে পারছি না। ঠিক ঠিক ধরেছো, কিন্তু ঠিকঠাক ভাবে বোঝাতে হবে জিনিসগুলো। আমি জানি হ্যাঁ, তুমি বুঝতে পেরেছো, কিন্তু শব্দকোষে বোঝাতে মানে পারছো। শব্দকে প্রাধান্য দেওয়া হয়, আর অভিধানে অর্থকে প্রাধান্য দেওয়া হয়। ঠিক আছে, হ্যাঁ, একদম ঠিক। কিন্তু এইভাবে জিনিসগুলো মানে এরকম ধরো তোমাকে মানে চকিয়ে দেওয়ার মতো কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে। তো সেই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। দেখো এখানে ধরো নেটের প্রিপারেশন করছে মানে যে আমি খালি রিটেন এক্সামের জন্য করাচ্ছি তা কিন্তু না। এগুলো কিন্তু ইন্টারভিউ এর জন্য এগুলো বলছি আমি। বুঝতে যে স্যার পেরেছি এগুলো তো স্যার। এগুলো তো আমার তো রিটেন এক্সাম, আপনি এগুলো কেন জিজ্ঞেস করছেন? তার কারণ বুঝতে পারছো? কারণ এইগুলোই ইন্টারভিউতে জিজ্ঞেস করবে। হাইফাই জিনিস সবাই জানে, এই 200 টাকা দিলে বই পাওয়া যায়, কিন্তু এই বেসিক জিনিস না জানলে প্রবলেম হবে। আমি আবার বলছি যেরকম ক খ জিজ্ঞেস করেছিলাম, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে ঠিক সেরকম, ওইভাবে মাথায় রাখতে হবে। ওকে, সবসময় যেই যে জিনিসগুলো পড়ছো বিদ্যা মানে কি, মানে মাথায় রাখবে। অর্থ, অর্থই কিন্তু হচ্ছে, যেহেতু আমরা একটা সাহিত্যের সাবজেক্ট পড়ছি। ধরো কেউ যদি ইংলিশ নিয়ে পড়ে, যে তাহলে ইংলিশ নিয়ে পড়লে মানে হচ্ছে যে হ্যাঁ তাহলে এটার ইংলিশ মানে কি আসছে, শব্দটা ব্যাকগ্রাউন্ড কি, কোন শব্দ থেকে আসছে। ঠিক আমরা যখন বাংলা নিয়ে পড়ছি তাহলে বাংলা হচ্ছে তোমার যখন পড়ছি আমরা, হ্যাঁ এটা এই শব্দটা কোথা থেকে আসছে, দেশি শব্দ না বিদেশি শব্দ? দেশি শব্দ হলে তাহলে বিদেশি শব্দ হলে কোন বিদেশি শব্দ আসছে, কোন টাইমে এটা আমাদের বাংলা অভিধানে এলো। বুঝতে পারছো কত ব্রডলি ভাবতে হয়? পিএইচডি যখন করতে যাবে এই জিনিসগুলো খুবই ক্রুশিয়াল। যে ধরো আমি একটা শব্দ পেলাম দুম করে, হ্যাঁ আমি আমার অভিধানে এসেছি, কিন্তু তাহলে কোন দেশের শব্দ থেকে এটা বিদেশি শব্দের মধ্যে ঢুকলো, কবে থেকে এটা প্রচলন শুরু হলো, কে প্রচলন শুরু করলো, এইসব জিনিসগুলো নিয়েই হচ্ছে তোমার সেই হিসাবে ফোকাস করতে হবে। যাই হোক, তো এগুলো যখন তুমি এখন পড়বে যখন এগুলো মাথায় রাখতে হবে। পিএইচডি তে এইসব জিনিসগুলোই শেখানো হয়ে থাকে। ঠিক আছে? তো সেগুলো খেয়াল রাখা দরকার। ওকে, এই হচ্ছে টোটাল জিনিস যেগুলো আমাদের এই টপিকের এখানে ফার্স্টে রয়েছে। এই দেখো হিউম্যান এক্সাক্টের, হ্যাঁ এগুলো আমি বললাম, এর থেকে বেশি আমি বলছি না এখানে। এইমস এন্ড অবজেক্টিভ অফ এডুকেশন রয়েছে তোমার, দেখো মানে লক্ষ্য কি এবং শিক্ষার মেইন উদ্দেশ্য কি। এইটা হচ্ছে এখানে তুমি পেয়ে যাবে। দেখো ফর্মাল, ইনফর্মাল এন্ড নন ফর্মাল এর মধ্যে যে পার্থক্য আছে সেই জিনিসগুলো পড়াচ্ছি। আমি এর থেকে আর বেশি এগোবো না। 1.7 অব্দি আমাদের এখানে থাকছে। স্যার কতটা পড়া, মানে আমি পরের দিন কতটা করে আসবো? 1.7 অব্দি। 1.7? 1.7 হ্যাঁ, মাত্র 1.7। আর যা যা বললাম ওই মানে জিনিসগুলো সব আমি 1.7 পেজ? 1.7 পেজ মাত্র। কম হয়ে যাচ্ছে না? আরো তাড়াতাড়ি তো? পারবে তো? বেশি হলে ভালো হ্যাঁ হয়। পারবো। ঠিক হ্যাঁ। আছে, না হলে দেখো আমি তাও দিচ্ছি না, কারণ আগে দেখলো তোমার কাজ বাকি রয়েছে, আমি ওই জিনিসগুলো আগে দেখতে চাচ্ছি। বুঝতে পারলে? এগুলো তো তোমার বইতে যখন পেয়ে যাবে, কিন্তু আমি ওগুলো আগে রিটেন ফরম্যাটে চাচ্ছি, তাহলে আমি আরো আগে নিয়ে এগোতাম। ফর্মাল, ইনফর্মাল, নন ফর্মাল গেল। এখানে কি আছে? বেসিক টিচিং মডেল, পেডাগজি, কনসেপ্ট অফ টিচিং অব্দি দিয়ে দিন না, কনসেপ্ট অফ টিচিং। টিচিং। আচ্ছা তুমি আচ্ছা এগুলো মানে তুমি জানো না? কি বলতো, আমি না পড়ি আমি হ্যাঁ, দিতে চাচ্ছিলাম। এইগুলো এগুলো তা জানি তুমি স্যার। এইগুলো অব্দি আচ্ছা, সহজ আছে, এরপর থেকে শক্ত হবে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, না তুমি জানলে তো কোনো কোনো সমস্যা নেই। আমি তো যেহেতু ওই জন্য টাইম লাগবে পড়াতে, ওর জন্য আমি ঠিক আছে তুমি তাহলে বেসিক টিচিং মডেল অব্দি পড়ো, যে কনসেপ্ট অফ টিচিং এর মধ্যে কি কি আসছে, পেডাগজি মানে কি, পেডাগজি রয়েছে, অ্যান্ড্রোলজি, তারপর হচ্ছে তোমার বিউটাগজি, এগুলোর মানে কি, হ্যাঁ এক্সাক্ট হ্যাঁ মিনিং কি, এই যে পাঁচ ঠিক চ্যাপ্টার আছে। আছে। ধরো এই যে যে পাঁচটা আচ্ছা পিলার আচ্ছা রয়েছে এডুকেশন সাইকোলজি, সেগুলো পিলার গুলোর নাম কি এবং এক্সাক্ট মিনিং কি থাকে, রিফ্লেক্টিভ আচ্ছা লেভেল আচ্ছা অফ ঠিক টিচিং। আছে, লেভেল অফ টিচিং এর আগে অবধি তাই তো? লেভেল অফ টিচিং এর আগে অবধি মানে ওই 1.10 এর ওই পিলার অবধি? না, মেথড অফ টিচিং এর আগে 1.18 এর আগে অব্দি। তোমার যেহেতু পড়া আছে, কিন্তু তারপরে ধরো যদি কোথাও বুঝতে প্রবলেম হয়, সেগুলো নেক্সট ক্লাসে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, যেহেতু আমি পড়াইনি, কিন্তু তাও যেহেতু বলছো তুমি আগে করেছো, আর তো একবার তার জন্য আমি বলবেন? এই শুনতে পেলাম না, শুনতে ওয়ান পেলাম না স্যার পয়েন্ট কতটা? 1.18 অব্দি, পেজ নাম্বার 1.18 পেয়েছো? 8-10? 1.18 মেথড অফ টিচিং এর আগে। ও আচ্ছা, এতটা দিয়ে দিলেন 10-এ, ঠিক আছে। ঠিক আছে, মেথড অফ টিচিং এর না, যদি তোমার প্রবলেম হয় তাহলে তুমি সেই সময় কম করে নাও, তাহলে অবজেক্টিভ অফ টিচিং এর আগে অব্দি 1.14 নাও। ঠিক আছে, যেহেতু আমি পড়াচ্ছি, এগুলো আমি তো পড়াইনি, আমি ওর জন্য টানতে চাচ্ছিলাম না, বাট তুমি বললে যেহেতু পারবে, তার জন্য বললো ঠিক আছে তুমি 1.14 অব্দি নাও, এই যে অবজেক্টিভ হ্যাঁ অফ স্যার ঠিক টিচিং আছে। আগে অব্দি। হ্যাঁ হ্যাঁ এর আগে অবধি ঠিক আছে, হ্যাঁ। অবজেক্টিভ অফ টিচিং যেহেতু আমি পড়াইনি, আমি দম করে আমি আমার মধ্যে দিলাম তা তো না, কারণ সেগুলো আমাদের বুঝতে হবে, কনসেপ্টে ফোকাস করতে হবে, হ্যাঁ বিদ্যার স্যার। সবসময় ওইটা খেয়াল রাখতে, কনসেপ্টে ফোকাস না করলে হবে না। ঠিক আছে, কারণ ওখানে কনসেপচুয়াল কোশ্চেন হ্যাঁ স্যার। আসছে, যেহেতু তুমি জানো, আর প্রত্যেকটার মিনিং, আর বইতে আমি কিন্তু প্রত্যেকটার মিনিং আমি জিজ্ঞেস করবো, যে যে টপিক গুলো পড়ছো তার মিনিংটা কি হচ্ছে, এক্সাক্ট ওই শব্দটার মানে কি? তা না হলে কিন্তু আমরা ঠিক ঠিকঠাক আছে এ স্যার। করতে পারবো না। কারণ আমাদের দুটো পেপারেই পাস করতে হবে, আচ্ছা বাংলাতে আমি হেভি নাম্বার পেলাম, পেপার ওয়ানে আমি ফেল করলাম, কোনো লাভ নেই। ঠিক আছে, তো সেই জিনিসগুলো কিন্তু করা যাবে না, যাতে জেআরএফ এর জন্য যে নাম্বার সেটা আমাদের খেয়াল থাকে। আর যেগুলো স্যার, যা যা পড়বে, তাহলে বল। তাহলে আমার কাজ হলো যে এইখান অবধি যেখান পর্যন্ত পড়া দিলেন ওই অবধি পড়া করা, বইয়ে লেখা, আর ওটা সামারি বানানো আর মাথায় রাখা। এইটাই আমার কাজ তো সামনের সপ্তাহের জন্য? টুকলি, টুকলি হিসাবে দেয়ালে টানানো। ধরো যে যে জিনিসটা করছো সামারি ওয়াইজ তুমি লিখলে, পেজে ছোট ছোট পেজে লিখবে। আচ্ছা তোমাকে তাও দেখতে হচ্ছে, দাঁড়াও, টুকলি করার সিস্টেমের জিনিস আমি দেখাচ্ছি। দোকানের সাথে হ্যাঁ। এরকম প্যাড পাওয়া যায়, ঠিক আছে? ওই যে লোকজন দেখেছো কি যে বলে স্ট্যাডি এগুলোকে? ব্লগ করে, স্ট্যাডি ব্লগ করে, এটা কি যে বলে দাঁড়াও, আমি আমিও তো জানি না, আমি দেখেছি, কি বলে জানি না। আরে শর্ট নোট করার জন্য কাগজ। ঠিক আছে, আচ্ছা আমি ঠিক ফটো তুলে আছে স্যার। পাঠিয়ে দাও, আমি নিজেও হ্যাঁ জানি না, ঠিক আছে, নাম আমি জানি না, কিন্তু কি বলতো ওই টুকলি করার জন্য কাজে লাগে, বা মানে টুকলি বলতে এখানে আমি বোঝাচ্ছি যে সামারি করার জন্য শর্টে। আর এগুলো তুমি ধরো যেখানে পড়ো হ্যাঁ চেয়ার স্যার। টেবিলের সামনে তোমার লাগানো থাকবে, যে আমি কি কি পড়লাম, যাতে ওই শব্দটা দেখার সাথে সাথে আমি মনে করে যাই, কারণ এগুলো হচ্ছে আমার সূত্র, সিস্টেম বোঝো। ঠিক আছে, এইভাবে এতে লিখে তুমি ওটা টানিয়ে রাখছো, যে ওটা চোখের সামনে থাকছে। আর এটা তোমার যা যা তুমি জিনিসগুলো পড়ছো তার 2-3 শব্দে এইসব জায়গায় জিনিসগুলো লিখতে হবে। আর খাতায় তো বড় জিনিস থাকলো, আর বড় জিনিসগুলো থাকার পর শর্টে মনে রাখার জন্য মেইন পয়েন্টটা এই পেজে থাকবে, সেটা তোমার দেয়ালে টানানো থাকছে। এই হচ্ছে তোমার হোমওয়ার্কের মধ্যে, কিন্তু এই টুকলি করা কিন্তু হোমওয়ার্কের মধ্যেই রয়েছে। তো সেই জিনিসগুলো খেয়াল ঠিক রাখতে হবে। আছে স্যার। আর তোমাকে যে আমি আগের ক্লাসে যেগুলো বলেছিলাম লিখে দেখাতে, তো ওই জিনিসগুলো লিখে টিকে সেগুলো লিখে রাখো। ঠিক আছে, যেগুলো তুমি পড়োনি আগে, তো সেই জিনিসগুলো স্যার, তুমি লিখে রাখো। সেকেন্ড পেপারের কতটা পড়া একবার বলে দেবেন? মানে বাংলা না, বাংলা তো এটা তো বাংলা ক্লাস না, এটা তো পেপার ওয়ানের কথা আমরা বলছি। যেগুলো তো যা বলেছিলাম সেটা ওই ক্লাসেই তো বলেছিলাম, তুমি ভুলে গেছো? না, বলেছিলেন যে ভাষার উপর যতটা পারবে করে আনবে, এটা বলেছিলেন। হ্যাঁ 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 হ্যাঁ। তো সেই অবধি সেগুলো ঠিক পড়া আছে বলছি স্যার। লেখা, মাথায় রাখবে বিদ্যা। আমি যদি কিছু পড়তে বলি তার মানে আমি পড়তে বলিনি, আমি লিখতে বলেছি। আমি কিন্তু পড়তে বলিনি, লিখতে বলেছি। তুমি দেখে দেখে দেখো, ঠিক আছে স্যার। আমার কোনো সমস্যা নেই, তুমি টুকলি করো, মাইক্রো করো, যা জেরক্স যা খুশি করো, কিন্তু লিখো। পড়া মানে লেখার কথাই আমি বলছি, তুমি দেখে দেখে লেখো না, আমার কোনো সমস্যা নেই, বাট আমি লিখলেন ফরম্যাটে দেখতে চাই। আমার হোমওয়ার্ক মানে লেখা, তুমি তো খুব ভালো করেই জানো। সেগুলো তুমি দেখে দেখে হ্যাঁ লেখো, স্যার আমার কোনো আমি সমস্যা জানি। নেই। কিন্তু আমি রিটেন ফরম্যাটে দেখতে চাই, এবং বড় বড় করে লিখবে, হাতের লেখা বড় বড় করে, তোমার হাত লেখা এমনিও ভালো,
যদি আমি অনেকদিন দেখিনি খেয়াল নেই, কিন্তু বড় বড় করে লিখে তুমি রাখবে, ঠিক আছে? আর এগুলো কিন্তু নোট হিসাবে চলে। দরকার হয় সিঙ্গেল সিঙ্গেল পেজে লেখো বা খাতায় লেখো, যেটা তোমার কিন্তু এই যে যা যা করছো না এগুলো কিন্তু এক্সামের আগে আমরা রিভাইজ করতে হবে এই জিনিসগুলো দিয়ে। এখন তুমি যেটায় খুশি চাও, ওকে স্যার, একদম। ডায়েরিতে লেখো বা তুমি এমনি খাতায় লেখো, যেভাবে তোমার সুবিধা হয়, তো সেভাবে করতে হবে। ওকে? সবকিছু রিটেন ফরম্যাটে। আর ডেট মাথায় রাখো। যে জিনিসগুলো খেয়াল থাকছে না লিখে লেখো, আবার লেখো। কারণ ডেটের উপর খুব ফোকাস করবে। তারিখ, কোন তারিখে কি জিনিসগুলো হয়েছিল। সে পেপার 1 হোক বা পেপার 2 হোক। যে জিনিসগুলো করা হচ্ছে। আর কি বলতো, কারেন্ট অ্যাফেয়ার্স বলছে যে যখন মার্কেটে চলছে, মানে কাকে নিয়ে এখন কথাবার্তা চলছে, নিউজে চলছে। সেই হচ্ছে খুবই ক্রুশিয়াল বা খুবই ইম্পোর্টেন্ট। যেন ওই যে নোবেলের কথা আমি বললাম। বুঝতে পারলে? তো হ্যাঁ এই স্যার। জিনিসগুলো কিন্তু হ্যাঁ। বলে জিজ্ঞেস করবে। তো এইভাবে করবে। এই হচ্ছে তোমার হোমওয়ার্ক। বোঝা গেল আমি কি বললাম? বিদ্যা, ক্লিয়ার? হ্যাঁ স্যার, ওভারঅল সব আজকে আমরা ক্লিয়ার। আলোচনা করলাম, আজকে আমরা যা হ্যাঁ যা স্যার, আলোচনা একদম করলাম, ক্লিয়ার। পয়েন্ট তুমি লিখে রাখো 1.16 অব্দি পেজ, মানে এখানে মার্ক করে রাখো। তাহলে সেই হিসাবে নেক্সট দিন আমি জিজ্ঞেস করলে বলতে পারবে যে হ্যাঁ, কোন অব্দি আমি বলেছিলাম বা কিসের পর থেকে আমরা শুরু করব। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ স্যার। বোঝা গেল? ঠিক হ্যাঁ স্যার, একদম। ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন বা কনফিউশন? না স্যার, এবার মন দিয়ে ঠিক আছে। পড়তে হবে। সে তো পড়তে হবে, সে তো অবশ্যই। পড়তে তো হবে, খালি মন দিয়ে পড়তে হবে না, বুদ্ধির মতো বুদ্ধি খাটিয়ে ফোনটা পড়তে হবে। ফোনটা খুব খারাপ জিনিস, ফোনটা। ফোনটা মানে একবার মানে স্টার্ট করলে কখন টাইম চলে যায়। ফোন চার্জ চলে না, টাইম চলে না। দেখো, ফোনটা তুমি করে রাখবে, সাইলেন্ট করে রাখবে। ঠিক আছে? বা তোমার ওই যে দেখো কল অফ করা যায় বা নেট অফ করে রাখবে। তাহলে তো হয়ে গেল। ফোন যেন আমাদের চালনা না করে, আমরা ফোন চালনা করব। কথাটা মিনিং বলুন। ফোন যেন আমাকে না চালায়। ঠিক আছে? তো সেই একদম জিনিসটা স্যার। খেয়াল রাখবে। যখন হ্যাঁ, ফোনটা দরকার পরের আছে দিন আমি তখন সব বলো না। হোমওয়ার্ক করে আনবো। হ্যাঁ। আর দেখো আরেকটা জিনিস, ধরো তুমি ফোনে টাইম কমানোর একটা ধরো কারো সাথে কথা বলতে হলে কলে কথা বলবে। এসএমএস এ না। এসএমএস এ কথা বললে টাইম শেষ হয়ে যায় কখন আমরা টের পাই না। ধরো চ্যাটিং শুরু করলাম। চ্যাটিং এ ধরো WhatsApp এ আমরা মেসেঞ্জারে চ্যাট করছি বা WhatsApp করছি। প্রচুর টাইম চলে যায়। কিন্তু কলে ধরো যদি কারো সাথে কথা বলতে হয় ডাইরেক্ট কল করে কথা বলবে। কম টাইমের মধ্যে পারবে। আর তারপরে নেটটা অফ করে রাখো। যখন তোমার নেট দরকার হবে তখনই নেটটা খুলে সেগুলো দেখে নাও বা আপডেট দেখলে বা কিছু করলে সেটা ইউজ করো। এভাবে তুমি টাইম কমাতে পারো। কারণ ফোন ছাড়া তো আমাদের চলে আচ্ছা না, স্যার। কিন্তু চলবেও না। ঠিক আছে? আমি রিয়ালিস্ট সিস্টেম বলছি। আমি যদি এরকম বলি হ্যাঁ, ফোন দেখা বন্ধ করে দেবে এক্সামের আগে, সেটা সম্ভব না। আমি একদম রিয়ালিস্ট সিস্টেম বলছি, যেটা করতে হবে যখন কারো সাথে আমার কথা বলতে হবে ডাইরেক্ট কল করো তার সাথে। টাইম কমে হয়ে যাচ্ছে। আর যখন তোমার দরকার হয় তখনই নেটটা অন করে সেটা ইউজ করে আবার বন্ধ করো। এভাবে তুমি টাইমের কিন্তু মানে ফোনেরই কমাতে পারো। বুঝতে পারলে বিদ্যা? ঠিক আছে? ওকে। হ্যাঁ স্যার। চলো তাহলে আজকে এই হ্যাঁ। অবধি থাকছি। দেখা হচ্ছে আমাদের আমার নেক্সট ক্লাসে। একদম শিডিউল টাইমে। হ্যাঁ ঠিক স্যার, আছে? ঠিক আছে। একদম ভালো থেকো। একদম আর স্যার।